আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, 4S কোর্সে আজকে আমরা ইংলিশ লিটারেচারের ক্লাস করব। ইংলিশ লিটারেচারের ক্লাসের ব্যাপারে গতকালই আপনাদের জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এই ক্লাসটা রিয়েলি যে শর্ট সাজেশন, সেই সাজেশনটা তো এর আগেও আমি ইউটিউব চ্যানেলে যে ফ্রি ছিল সেখানেও আগের বিসিএস গুলোতে দিয়েছিলাম। ওর আঙ্গিকেই দেখেছি যে ভিতরে কি পড়বেন, কন্টেন্ট, সেই কন্টেন্টটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। যে একদম পুরো 12 ঘন্টা পরিশ্রম করে কন্টেন্ট গুলো সাজিয়েছি। সাথে একটা উইলিয়াম শেক্সপিয়ারের উপরে কিন্তু একটা ফুল ক্লাসও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, যে ক্লাসটা আপনি করতে পারবেন। দেখেন, আশা করি আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে। ওকে, এখন ইংলিশ লিটারেচারের কিন্তু আপনারা সিলেবাসটা দেখেছেন যে সিলেবাসের মধ্যে কিন্তু এলিজাবেথান পিরিয়ড থেকে কিন্তু ইংলিশ লিটারেচারের পার্টটা শুরু হয়েছে, তাই না? তো আমি তার আগে বলে রাখি যে এখানে শর্ট সাজেশন কোর্স থেকে বিগত বছরগুলোতে আসলে কিরকম প্রশ্ন থাকে। আমরা সাধারণত ইংলিশ লিটারেচারে কিন্তু অনেক পড়া পড়ি। এত পড়া কিন্তু আসলে পড়তে হয় না। হ্যাঁ? যে 15 মার্কের মধ্যে আপনি যদি 10 থেকে 12 মার্ক পেতে চান, তাহলে আজকের পিডিএফ এর মধ্যে যা আছে, আজকের লেকচারে যা আছে এটাই যথেষ্ট। আবার কিন্তু এই কথাটা আমি কিন্তু মেইন কোর্সেও কিন্তু বলেছি। মেইন কোর্সে কিন্তু এর চাইতে কিন্তু আরেকটু বেশি পড়িয়েছি। তো মেইন কোর্সে যে এর চাইতে আহামরি অনেক বেশি পড়িয়েছি ব্যাপারটা কিন্তু এরকমও না। মেইন কোর্সে যারা পড়েছেন। তবে এখানে কিছু বিষয় আমি ফিল্টার করে নিয়ে এসেছি যেটা মেইন কোর্সে আমি অনেক বেশি পড়িয়েছি, অনেক লেখককে এমন এমন পড়িয়েছি যেগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোতে আসে নাই। তো যেগুলো বিগত সালের প্রশ্নে আসে নাই সেগুলো আমি টোটালি বাদ দিয়েছি ফোরেস কোর্সের মধ্যে এই সাজেশন ক্লাসে। আশা করি এটা একদম পুরোপুরি কাজে লাগবে। পিডিএফ এর মধ্যে যা আছে পুরোটাই যদি কেউ পড়ে ফেলে, যে আগে কখনো ইংলিশ লিটারেচার কখনো পড়েও দেখে নাই, ছুঁয়েও দেখে নাই, সে যদি ইংলিশ লিটারেচারের এই অংশটুকু যতটুকু আমি পিডিএফ এ দিয়েছি বা ক্লাসে যতটুকু আপনাদের এখন প্রেজেন্ট করব, সেগুলো যদি আপনারা পড়েন, যারা কোনোদিন পড়েন নাই তারাও মিনিমাম 15-এর মধ্যে 10 পেয়ে যাবেন আশা করি, মানে অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এখানে আমি কালকে, আর কাল ক্লাসটা তো আমি গতকালই নিতাম, গতকালকে প্রসিড করতে পারিনি, তার একটা কারণ হলো যে দশম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সবগুলোই এই পিডিএফ এ ইনকর্পোরেট করেছি। হুম, যে কোন প্রশ্ন কোন বিসিএস এসেছে সেই টপিকটা আমি মানে এই ইনফরমেশনের পাশেই কিন্তু আমি লিখে দিয়েছি। ঠিক আছে, দশম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত সবগুলোই কিন্তু ইনকর্পোরেট করা আছে সাজেশনের মধ্যে। তো এটা আপনাকে হেল্প করবে যে আপনি আমার এই সাজেশনের চেয়ে যদি আরো কমাতে চান, ধরেন সাজেশনে যা আছে এর চেয়ে যদি আরো কমাতে চান, সেটাও আপনি পারবেন নিজে থেকে। দেখেন, প্রথমে আসি যে আমি এই টপিক ভাগ করেছি, এখানে প্রায় 14টা টপিক হয়েছে, আমাদের প্রশ্ন থাকে 15টা। তা আমি 14টা টপিক, একদম মেইন টপিক হলো 14টা, তো 14টা টপিক হিসেবে আমি ভাগ করছি। প্রথমে হচ্ছে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। দেখেন, আমি প্রথমে বললাম যে আমাদের ইংলিশ লিটারেচারের কিন্তু সিলেবাসের মধ্যে বলা আছে এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করেছে এখানে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্নগুলো যদি দেখি, যে একদম আগের ওগুলো বাদ দিয়ে, মানে 35-এর আগের গুলো বাদ দিয়ে 35-এর পর থেকে, 35 থেকে 35-এর পর থেকে কিন্তু কোনো প্রশ্নই তার আগে, মানে এলিজাবেথান পিরিয়ডের আগে থেকে কিন্তু আসে নাই। কিন্তু আমরা তারপরেও কিন্তু এর বাইরেও কিন্তু প্রশ্ন আগের গুলো কিন্তু কিছু পড়ি। অন্যান্য চাকরি পরীক্ষাতে আমরা দেখেছি আসতে, আমরা কিন্তু সেটা পড়ি। কিন্তু দেখেন এখান থেকে কিন্তু উপরের গুলো কিন্তু আসে নাই। তো আমি ফার্স্টলি এখান থেকে আসলে শুরু করেছিলাম যে পিরিয়ডটা আসলে এখান থেকে পড়লেও চলবে। তারপরেও কেউ যদি আগের গুলো পড়তে চায় যে একটু রিভিউ করে আসবে, কারণ এই জিনিসগুলো যে এমন হয় নাই যে আগে কখনো পড়ে নাই, পড়েছে। জাস্ট এখানে আমি দিয়েছি যাতে এটা মানে রিভিউ করতে পারে, বাদ বাকি যারা আছে তারা যেন রিভিউ করতে হয়। তো ওল্ড পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, তার মধ্যে হচ্ছে চসারের পিরিয়ডটা ইম্পর্টেন্ট, কেউ যদি পড়তে চায়। যদিও ইম্পর্টেন্ট হলেও এই চসার রিলেটেড কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই,
তারপরে আমরা যশোরের আমরা জানি কিছু সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ হিসেবে আমরা রেখে দিই, তো এজ অফ যশোরটা পড়তে পারেন। আর ভিতর থেকে মূলত আপনাকে রিনাইসেন্স পিরিয়ড থেকে আপনি পড়তে পারেন, এখান থেকে একদম প্রত্যেকটা ডিউরেশন পড়তে পারেন, 1500 থেকে 1660। এলিজাবেথানের ক্ষেত্রেও 1518। এর ভিতরে তো আমরা জানি পাঁচটা ভাগ আছে, পাঁচটা ভাগের মধ্যে আমরা মূলত দুইটা ভাগ নিয়েছি, তাই না? পাঁচটা ভাগ আছে, এর রিনাইসেন্স পিরিয়ডের মধ্যে দুইটা ভাগ নিয়েছে। আর তার মধ্যে 3 নম্বর যেটা শেক্সপিয়ারিয়ান এজ যেটা দেওয়া আছে, এই নামে আলাদা কোনো এজ নাই আমরা জানি রেনেসাঁস পিরিয়ডকে ভাগ করলে। এটাকে জাস্ট তার সাহিত্যকর্মের সময়টাকে এখানে জাস্ট বেছে নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা ডিউরেশন পড়ে নেবেন। জ্যাকোবিয়ান পিরিয়ডটা 38তম বিসিএসে আসছিল, পুরোটুকু আপনারা পড়বেন। নিও ক্লাসিক্যালও পড়বেন, এটা বাদ দিবেন না। এখানে প্রশ্নটা এসেছিল যে রেস্টোরেশন পিরিয়ড স্টার্টস উইথ কত সালে স্টার্ট হয়েছিল? 1660 সালে। পুরোটা আসে নাই, ডিউরেশনটা আসতে পারে। 37তম বিসিএস আসছিল এটা। তাহলে নিও ক্লাসিকেরও কিন্তু এখানে কিন্তু এক্স্যাক্টলি তিনটা ভাগই আছে। এখানে তো এই তিনটা ভাগ না, পাঁচটা ভাগ আছে রেনেসাঁসের ক্ষেত্রে। তিনটা ভাগ পড়বেন এইভাবে। তাহলে রেস্টোরেশন, অগাস্টান আর সেন্সিবিলিটি, আর এস দিয়ে মনে রাখা যায়। প্রত্যেকটা ডিউরেশনই আপনারা দেখবেন, এটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে রোমান্টিক। ডেফিনেটলি এগুলো সবই ডিউরেশন গুলো ভালোভাবে দেখতে হবে, একদম 3 স্টার এগুলো। রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832, সেভাবে পিরিয়ড হিসেবে ডিউরেশন হয়তো আসে নাই, কিন্তু যে কোনো সময় আসবে, সামনে যে কোনো বিসিএস আসার জন্য ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডটা এইভাবে আসছিল যে কোন সেঞ্চুরিতে শুরু হয়েছে। আমরা যদি সেঞ্চুরি হিসাব চিন্তা করি তাহলে এখানে কিন্তু 19th সেঞ্চুরি, সেটা গেল 16 বিসিএস আসছিল। আবার মডার্ন পিরিয়ডটাকে আমরা এখানে 1945 পর্যন্ত দেওয়া আছে, এরপরে আবার এটাকে আবার ভাগ করে দেওয়া আছে যে মডার্ন এন্ড পোস্ট মডার্ন পিরিয়ড, যেটাই যদি আমি বলি সেটা আলাদা চিন্তা করা যায়। পোস্ট মডার্ন পিরিয়ড এর পরে শুরু হয়েছে। তো এর আগে যেটা এডোনিয়ান পিরিয়ড এন্ড জর্জিয়ান পিরিয়ড, এটার ক্ষেত্রে আপনি ডিউরেশন যদি নাও পড়েন তাও চলবে এটার ক্ষেত্রে। হুম, এই দুইটা ডিউরেশন না পড়লেও চলবে, কিন্তু সিরিয়াল একটু পড়ে নেবেন যে এডোনিয়ানটা আগে, জিটা পরে, ABCDEFG। তাহলে ইর পরে এফ, তারপরে জি। তাহলে ইটা আগে, কারণ এই ক্রোনোলজিক্যালি কিন্তু আমরা দেখেছি যে মেবি এটা 17 বা 18তম বিসিএস এ কোন একটা, না এখানেই আসছে 15তম বিসিএস এ, এই যে প্রশ্নটা দিয়েছে। এটা এসেছিল যে হুইচ অফ দ্য ফলোইং এজেস ইন লিটারারি হিস্টরি ইজ দ্য লেটেস্ট? কোনটা লেটেস্ট? অগাস্টান, ভিক্টোরিয়ান, জর্জিয়ান, রেস্টোরেশন। যদিও এডওয়ার্ডিয়ান যদি থাকতো, এডওয়ার্ডিয়ানের সাথে জর্জিয়ানের হয়তো বা একটু কনফ্লিক্ট হতো। তো যেহেতু একটু জর্জিয়ান দিয়েছে, জর্জিয়ান যে আবার মডার্ন পিরিয়ডের একটা অংশ, সেটা আপনার জানলেই চলবে। তো এত ব্যাখ্যা করে আসলে পড়ানো যাবে না, পড়লে অনেক সময় লেগে যাবে। লেকচারে যে কন্টেন্ট আছে পুরো ইংলিশ লিটারেচারের কিন্তু একদম অন শর্ট ক্লাস হচ্ছে এটা, এটা ধরতে পারেন অন শর্ট ক্লাস। তো অন শর্ট ক্লাসে আসলে পুরোপুরি সব ব্যাখ্যা দিতে গেলে এই ক্লাসটা মানে 3 ঘন্টা পার হয়ে যাবে, এত সময় নেই। 1.5 ঘন্টার একটা স্লট আমাদের ভাগ করে নিতে হবে, এর মধ্যে শেষ করে ট্রাই করতে হবে। ওকে, তাহলে এইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে, এই প্রশ্নটা কিন্তু এসেছিল। ওকে, এবার আসেন ইম্পর্টেন্ট রাইটার্স। এটা আমি ভাগ করেছি কি পিরিয়ড অনুসারে। তো পিরিয়ড অনুসারে ভাগ করার একটা কারণ হলো, পিরিয়ডের মধ্যে আবার সবগুলো যে রাইটার নিয়ে আসছি এমনও না। ভাগ করার কারণ হলো যে অনেক সময় যে আসে যে আমাকে রাইটার কোন যুগে বিলং করে, কোন পিরিয়ডে বিলং করে, বা এই পিরিয়ডের রাইটারকে, এইভাবে প্রশ্ন আসতে দেখেছি। শেষের দিকে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, যেগুলো হয়তো বা আমি এখানে ইনক্লুড করতে পারিনি, শেষের দিকে প্রশ্ন আকারে সেট করে দিয়েছি। ওখানে দেখলে বুঝবেন যে এই ধরনের প্রশ্ন বহু এসেছে। তার মধ্যে দেখেন মিডল ইংলিশ পিরিয়ড কিন্তু যেহেতু সিলেবাসে নাই, এই জন্য কিন্তু এটা একবারও আসে নাই। ঠিক আছে, বিসিএস এ কিন্তু আসে নাই এখন পর্যন্ত এটা দিয়ে। কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট, অন্যান্য চাকরি পরীক্ষায় দেখা যায় জিওফ্রি চসার সম্পর্কে আসে বা আসতে পারে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরীক্ষাগুলোতে ফেস করলে দেখি এটা আসে। তো সেই জায়গা থেকে আপনারা এই কয়েকটা কথা পড়তে পারেন জিওফ্রি চসার সম্পর্কে, যে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বা ইংলিশ লিটারেচারের ফাদার, তার ক্যান্টারবারি টেলস একটা বিখ্যাত। ট্রয়েলাস এন্ড ক্রিসিডি পড়তে পারেন, দ্য বুক অফ ডাচেস পড়তে পারেন। এর বাইরে আরো বহু আছে, ক্যান্টারবারি একটাই যদি আসে তার সম্পর্কে, তাহলে ক্যান্টারবারি টেলস আসবে। ব্যাস এতটুকু পড়ে নেবেন। দেন এটা বাদ, এলিজাবেথান পিরিয়ড থেকে আমাদের মেইন পড়াটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এলিজাবেথান পিরিয়ড, এখন খেয়াল করে দেখেন যে আপনারা যদি এর বেশি পড়ে থাকেন, যারা মেইন কোর্সে স্টুডেন্ট আছে ডেফিনেটলি এর বাইরে অনেক বেশি পড়েছেন। এখন মনে হতে পারে যে সেগুলো কি পড়বো না? হ্যাঁ, আপনারা এখন পর্যন্ত সেগুলো পড়তে পারেন, সেগুলো রিভিশনে আনবেন, কেন পড়ছেন ওগুলো বাদ দিবেন না, কারণ কষ্ট করে তো পড়েছেন। কিন্তু যারা একদম ইংলিশ লিটারেচারে হাত দেন নাই বা একদম নতুন পড়া শুরু করছেন, তারা জাস্ট পিডিএফে যা আছে সেগুলোই পড়লেন, সেটাই এনাফ। বা স্পেশাল বিসিএস যারা যারা সামনে যারা দিবেন তাদের জন্য এটুকু পড়লেই চলবে, এর বেশি আসলে পড়ার দরকার নেই। খুব সিলেক্টিভ কিছু প্রশ্ন আসবে। এখন এই পিডিএফটা আপনার কখন কাজে লাগবে? যারা মেইন কোর্সের স্টুডেন্ট যারা আছেন তাদের কখন কাজে লাগবে? জাস্ট পরীক্ষার 1-2 দিন আগে কাজে লাগবে এটা।
ধরেন শেষের 3 দিনে তো সব সাবজেক্ট রিভিশন করবেন, করবেন না? এই ইংলিশ লিটারেচার আপনি এখানে যা আছে তাতে আপনার রিভিশন করতে যদি খুব বেশি পড়া থাকে আধা ঘন্টার মধ্যে রিভিশন করতে পারবেন। তারপর বড়জোর এখানে 1 ঘন্টার মধ্যে আপনি রিভিশন শেষ করতে পারবেন। লিটারেচারে এইভাবে কিন্তু দেওয়া আছে টপিকগুলো। তাহলে আসুন এখানে ইলিজাবেথান পিরিয়ডটাকে কি বলা হচ্ছে, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। 38 এবং 46 আসছে, বুঝতেই পারছেন। এখন আমি ভিতরে কিন্তু কোনো জায়গায় স্টার মার্ক দেই নাই, এগুলো দেখে বুঝে নিতে হবে। মোটামুটি আমি ফিল্টার করে নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হয়তো বা, দেখেন এডমন্ড স্পেন্সার সম্পর্কে হয়তো সাহিত্যকর্ম এখানে আসে নাই কোনো পরীক্ষায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটার, তার সম্পর্কে দেওয়া হয়েছে। সামনের বার নতুন প্রশ্ন হইলে সেখান থেকে প্রশ্ন আসবে। তাকে পোয়েটস অফ পোয়েট বলা হয়, পোয়েট অফ পোয়েটস বলা হয়, বা পোয়েটস পোয়েটও বলা যেতে পারে। পোয়েট অফ পোয়েট বা পোয়েটস পোয়েট যেটাই হোক না কেন, পোয়েট অফ পোয়েট। ওকে, ফেমাস আর কি এর বাইরেও আছে। ফেরি কুইন, এটা এলিজাবেথ অনকে প্রেস করেছে। অ্যামোরেট্রি এর সনেট সিকোয়েন্স, অ্যাস্ট্রোফেল, দ্য শেফার্ড ক্যালেন্ডার, চারটা দেওয়া হয়েছে এখানে স্পেসিফিক করে। ফ্রান্সিস বেকন, তার সম্পর্কে এসেছিল 44তম বিসিএস। এখানে আরেকটা জিনিস দেখেন, তাদের কিন্তু প্রত্যেকটা সম্পর্কে আমরা মেইন কোর্সে পড়ার সময় কিন্তু অত ইম্পর্টেন্ট ক্যারেক্টারও একসাথে পড়ে ফেলেছি বা কোটেশন একসাথে পড়ে ফেলেছি। এটা কিন্তু আমি এটা করি নাই, ক্যারেক্টারের জন্য আলাদা সেগমেন্ট রেখেছি এবং কোটেশনের জন্য আলাদা সেগমেন্ট রেখেছি। সেটা সেখান থেকে পড়বেন। এখানে ইম্পর্টেন্ট রাইটার এবং তাদের যে ওয়ার্কস গুলো রয়েছে, তাদের রাইটারের সম্পর্কে একটু পরিচয় এগুলো দেওয়ার চেষ্টা করেছি। ফ্রান্সিস বেকন, এটা হচ্ছে ফাদার অফ ইংলিশ এসে, আর ইজ অ্যান ইলাস্ট্রাস এসেইস্ট। এইভাবে কিন্তু, যেহেতু এসেইস্টের কথা বলা আছে, ডেফিনেটলি ইংলিশ এসে এখান থেকে কিন্তু আমরা এটা রিলেট করতে পারি। এটা কিন্তু 44তম বিসিএস এ এই লাস্ট তথ্যটা কিন্তু এইভাবে এসেছিল। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবে আসছিল কিন্তু ইলাস্ট্রাস এসেইস্ট এইভাবে আসছিল। তার ফেমাস ওয়ার্কস, এসে আছে কি কি আছে, অফ স্টাডিজ, অফ ট্রুথ, অফ রিভেন্স, এরকম ডিফারেন্ট টাইপ এসে রয়েছে। অফ দি অনেক কিছু আছে। নোভা মর্গানাম, এটার একটা আছে, সায়েন্টিফিক মেথডে তিনি এটা লিখেছেন। ফ্রান্সিস বেকন মোটামুটি ওই ফার্স্ট যে মানে ইনফরমেশন, এটা একটা ইম্পর্টেন্ট, আর শেষের দিকে আছে কোটেশন ইম্পর্টেন্ট, ওগুলো আমরা কোটেশনের ক্ষেত্রে দেখব। ক্রিস্টোফার মার্লো, তাহলে ক্রিস্টোফার মার্লোটা আমরা কার আন্ডারে পড়ছি, আমরা দেখলাম যে এলিজাবেথান পিরিয়ডের আন্ডারে কিন্তু পড়ছি। তো তার সম্পর্কে কিন্তু এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কোন পিরিয়ডের তিনি বিলং করেন, 35তম বিশেষে আসছিল। তাকে কি বলা হয়, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তো এটা পড়ে ফেলবেন। এগুলো হয়তো শেষের দিকে শিরোনামের মধ্যেও আছে, যে কিছু কিছু রাইটারদের টাইটেল গুলো বলা আছে, শেষের দিকে সামারি করা আছে এগুলো। তো কন্টেম্পোরারি অফ উইলিয়াম শেক্সপিয়ার, পরীক্ষায় কিন্তু এভাবে আসতে পারে যে কার কন্টেম্পোরারি তিনি ছিলেন, উইলিয়াম শেক্সপিয়ারের কন্টেম্পোরারি ছিলেন। তিনি ব্লাঙ্ক ভার্স ইন্ট্রোডিউস করেছে, ইয়াম্বিক পেন্টামিটারে এটা করা। আর তার ফেমাস ওয়ার্কস এর মধ্যে আছে, এর বাইরেও আরো ফেমাস ওয়ার্কস আমরা আছে জানি, তবে যেগুলো এসেছে বা পরীক্ষায় আসবে সেগুলো আমি দিয়েছি। ডক্টর ফাস্টাস, তারপরে টাম্বারলেন দ্য গ্রেট, দ্য জিও অফ মাল্টা, এডওয়ার্ড টু। ঠিক আছে, ডক্টর ফাস্টাসটা ইম্পর্টেন্ট, এর বহু উক্তি আছে, কোটেশন আছে পরীক্ষা আসার মতো, এবং এসেছেও। সেটা আমরা সামনের দিকে দেখব। দেখেন এই যে সাইডে একটা কথা বলা আছে, জিলস উইথ অ্যাম্বিশন আর সুপার ন্যাচারাল, এই কথাগুলো আপনার মুখস্থ করবেন না। যেগুলো আমি উচ্চারণ করছি না সেগুলো উচ্চারণ আপনার, সেগুলো আপনি মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, এগুলো জাস্ট সাইডে থাকবে, একবার দেখবেন জাস্ট। ঠিক আছে, জাস্ট একটা থিম দেওয়া হয়েছে, এটা পড়ার জন্য দেইনি, জাস্ট আমি রাখছি, চোখের দেখা দেখবেন। কখনো যদি ভিতর থেকে প্রশ্ন হয় যেন এগুলো অ্যান্সার করতে পারেন, এর কিছু না। আসেন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। আসলে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এতটুকুতে আসলে এক পেজে তো কোনো পড়ার কিছু নাই। এখানে এখানে জাস্ট উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমি সামারি করেছি। সামারির মধ্যে কোনটা এনেছি, যেগুলো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একদম বেসিক তথ্য প্রিভিয়াস কোশ্চেনে আসছে, পিকিউ মানে প্রিভিয়াস কোশ্চেন, জাস্ট ওটা সামারি করছি। কিন্তু ফর কমপ্লিট লেকচার এখানে বলা আছে, এই লেকচারটা আমার মেইন কোর্স থেকে ইউটিউব চ্যানেলে কিন্তু এটা ফ্রি দেওয়া আছে। তাহলে এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু আপনি এই লেকচারটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে লিঙ্কটা যেটা দেওয়া আছে আপনার পিডিএফ এ, এটা ক্লিক করলেই এটা পেয়ে যাবেন, অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে বিশেষ ডক্টর ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু এই উইলিয়াম শেক্সপিয়ারের কমপ্লিট লেকচারটা পাবেন। এখন দেখেন কমপ্লিট লেকচার করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করে। এখন কমপ্লিট লেকচার করতে পারেন যাদের মনে হবে যে এখানে পড়াতে অনেক কমিয়ে দিয়েছি, উইলিয়াম শেক্সপিয়ারটা একটু ভালো করে পড়ি। এবং লেকচারটা এমন ভাবে দেওয়া আছে, একদম উইলিয়াম শেক্সপিয়ারের এ টু জেড কাভার হয়েছে। হ্যাঁ, যত প্রশ্ন হইতে পারে, যত ধরনের প্রশ্ন হইতে পারে, সব ওখান থেকেই আসবে। প্রিভিয়াসলি এসেছে, নতুন যত প্রশ্ন ওখান থেকে কমন পড়েছে। তো ওইটা আপনার চয়েস থাকলে পড়তে পারেন। আর যারা মনে হবে যে না উইলিয়াম শেক্সপিয়ারের অত বড় লেকচার আমি করব না, তারা এই পিডিএফ এর মধ্যেই থাকতে পারেন। এখানে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে
তথ্য দেওয়া আছে, পরের দিকে ক্যারেক্টার দেওয়া আছে, পরের দিকে কিছু কোটেশন দেওয়া আছে যেগুলো সালে দেওয়া আছে, সেটা হবে একদম মিনিমাল পড়া, যেটা আপনি প্রিভিয়াস সালের প্রশ্নের আলোকে পড়ছেন। তো ডেফিনেটলি প্রিভিয়াস সালের প্রশ্নের আলোকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যদি দুইটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন সেখান থেকে কমন আসবে। প্রিভিয়াস সালের আলোকে ডেফিনেটলি আসবে। যদি মনে করেন না লেকচার পড়বো না, তাহলে নাও পড়তে পারেন, সে চয়েসও আছে আপনার কাছে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে কত সালে জন্মগ্রহণ করেছেন? 1564 সালে। এটা কিনা আবার 40তম বিসিএস আসছিল। তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়, গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার, তাকে এটা বলা হচ্ছে। তার 154টা সনেট আছে, 39টা আছে প্লের মধ্যে টাইপ আছে, ট্র্যাজেডি, কমেডি, হিস্টোরিক্যাল টাইপ আছে। তো এখানে 16তম এবং 37তম বিসিএস এর দুটো তথ্য আসছে যে শেক্সপিয়ার কিসের জন্য বেশি পরিচিত বা ফেমাস? তার নাটকের জন্য, প্লেস ফর হিজ প্লেস। আর শেক্সপিয়ার কম্পোস্ট মাস অফ হিজ প্লেস, তার ম্যাক্সিমাম প্লেগুলো লিখেছেন ইয়াম্বিক পেন্টামিটারে। বাস এই দুইটা তথ্য কিন্তু, যার নিচে আমি দাগ দিলাম, এগুলোই কিন্তু শূন্যস্থান আকারে আসছিল। তো ফেমাস ট্র্যাজেডি বলা আছে, ট্র্যাজেডি গুলোর ক্ষেত্রে আপনার খেয়াল করবেন যে সবগুলো হচ্ছে মানুষের নাম দিয়ে, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার। এটা আবার পরীক্ষায় আসছিল কি, এটা ট্র্যাজেডি হইলো যে জুলিয়াস সিজার একটা ইতিহাস নিয়ে লেখা, 43rd হিস্টোরিক্যাল টাইপের যে একটা প্লে, সেটা কিন্তু পরীক্ষা আসছিল। অ্যান্টনি ক্লিওপেট্রা, টিমন অফ অ্যাথেন্স, ক্যারোলিনিয়াস, তারপরে হচ্ছে টিটাস অ্যান্ড্রোনিকাস। তো এভাবে কিন্তু নামগুলো দেওয়া আছে। ফেমাস কমেডির মধ্যে অ্যাজ ইউ লাইক ইট, 12 নাইট, মিডসামার নাইটস ড্রিম, এটা আবার 29তম বিশেষ আসছিল। 29তম বিশেষ আবার টেম্পেস্ট আসছিল। আবার 37তম বিশেষ এভাবে আসছিল যে তার সর্বশেষ নাটক কোনটা উইলিয়াম শেক্সপিয়ারের, সেটা হচ্ছে টেম্পেস্ট, তার সর্বশেষ নাটক। এটা কিন্তু পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট। আর 36তম বিশেষ আসছিল যে তার ফেমাস ট্রাজি কমেডি কোনটা। ট্রাজি কমেডি এর বাইরে আছে, যেগুলো ট্রাজেডি আছে এবং কমেডিও আছে, সেটা ট্রাজি কমেডি ইম্পর্টেন্ট, যেটা মেজর ফর মেজর। তো এর বাইরে তথ্য আছে, সেই তথ্যগুলো যে পড়তে চান, আমি বলেছি সেই তথ্যগুলো পড়তে চান, তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের যে মেইন লেকচারটা, যেটা ফ্রি দেওয়া আছে, সেটা আপনারা পড়তে পারেন। ঠিক আছে, সেই অপশন কিন্তু দেওয়া আছে। আর হিস্টোরিক্যালের মধ্যে আরো আছে, যেটা যারা কিনা রাজা ছিল এই সময়টাতে, তাদের নিয়ে যেগুলো প্লে লেখা আছে, সেটা হিস্টোরিক্যাল প্লে, রিচার্ড 3, হেনরি 4, 5, এগুলো। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের যে বেসিক কথাবার্তা, এখানে প্রিভিয়াস সালের প্রশ্ন, তার বেসিক জিনিস থেকে কিন্তু এগুলোই প্রশ্ন এসেছিল। এবার আসেন বেন জনসন, ফাদার অফ ইংলিশ কমেডি অ্যান্ড রাইভাল অফ শেক্সপিয়র। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। রাইভাল কিন্তু বলা আছে, তাকে প্রতিপক্ষ, মানে তার সমসাময়িক ওই সময়টাতে মানে লেখালেখি করলে মোটামুটি তার একটা প্রতিদ্বন্দ্বী ভাবা হতো তাকে, ফাদার অফ ইংলিশ কমেডি। ওকে, তারপরে আসেন, তার মানে এখানে আবার কমেডি অফ হিউমার বলা যেতে পারে। এখানে বলা আছে যে হিউমার অনেক সময় কিন্তু আসে এটা। ঠিক আছে, তাহলে কমেডি কি কি আছে? তার ভলপন, এটা 37তম বিসিএস আসছিল, কার লেখা? বেন জনসনের লেখা। গ্রিড অ্যান্ড ডিসেপশন নিয়ে লেখা, এখানে লেখা আছে। দ্য অ্যালকেমিস্ট, তারপর এভরি ম্যান ইন হিজ হিউমার, আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট রোম্যান। ইম্পর্টেন্ট এগুলো। তো ভলপন আসছে, অ্যালকেমিস্ট এন্ড ভলপনের একটা থিম দেওয়া আছে এখানে, জাস্ট থিমটা একটা সাইডে রাখবেন, গ্রিড অ্যান্ড ডিসেপশন। ঠিক আছে, লোভ এবং প্রতারণা, এই বিষয় নিয়ে আসলে এখানে আলোচনা করা আছে। ইউনিভার্সিটি উইটস, কয়জনকে বলা হচ্ছে? টোটাল এখানে আমরা 7জন মানুষকে দেখছি, তাদেরকে ইউনিভার্সিটি উইট বলা হয়। তো যারা কিনা অক্সফোর্ড অথবা কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তবে এর মধ্যে থমাস কিড একমাত্র ব্যক্তি যিনি এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কোথাও পড়েন নাই, তারপরেও তাকে ইউনিভার্সিটি উইটস বলা হয়। থমাস কিড, এটা আলাদা, সর্বশেষে তাকে রাখা হয়েছে। তাহলে কে ইউনিভার্সিটি উইটস আর কে না, এটা একটু পড়ার জন্য এটা প্রত্যেকের নামটা একটু পড়ে নেবেন। এটা আসতে পারে হুইচ অফ দ্য অ্যামিং বা ফলোইং, মানে নিচের যারা আছে তাদের মধ্যে কে ইউনিভার্সিটি উইট না। ঠিক আছে, ইজ নট ইউনিভার্সিটি উইট। তাহলে এটা ডেফিনেটলি আপনি 6 জনের নাম, 7 জনের নাম পড়বেন, পড়ে রাখবেন, যে এর বাইরে যে থাকবে সেটা হবে না আর কি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে সামনে, এখন পর্যন্ত আসে নাই, তবে খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন হতে পারে। দেন আসেন জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে তাহলে যার রাইটারের নাম দেওয়া আছে, জন ডানের কথা বলা আছে, তাহলে এটা আসতে পারে যে জন ডান যে কোন যুগে বিলং করে জ্যাকোবিয়ান পিরিয়ডের। তাকে বলা হয় পোয়েট অফ লাভ, ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। দুইটা ইম্পর্টেন্ট, পোয়েট অফ লাভও বলা হচ্ছে, মেটাফিজিক্যাল পোয়েট্রি। জ্যাকোবিয়ান পিরিয়ডে যারা লেখছে তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েট, মানে পোয়েটই বলা হচ্ছে ওই সময় যারা যারা আছে, কিন্তু তার মধ্যে সে ফাউন্ডার ছিল। তার পোয়েম কি কি আছে? যেমন 40তম বিসিএস আমরা দেখলাম, তা গুড মরোটা কিন্তু আসছিল।
এর বাইরে কিন্তু আরো কিছু আছে, দ্য সানরাইজিং ফরম, দ্য বেলটুল, স্ট্রিকনাম গার্ডেন, দ্য ফ্লিয়া। 5টা দেওয়া আছে, আপনারা 5টাই পড়ে ফেলবেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। পোয়েট অফ লাভ, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। গুড মর্নিং আসছে, সানরাইজিং আসছে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মোটামুটি এগুলো পড়ে ফেলবেন। যেহেতু আমি লেখক অনেক কমিয়ে দিয়েছি, কি বললাম, লেখক কিন্তু আমি অনেক কমিয়ে দিয়েছি, সুতরাং লেখকের আন্ডারে যা তথ্য দিয়েছি সেটা প্রত্যেকটাই পড়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় হয় কি, যে ইম্পর্টেন্ট রাইটারের অনেকগুলো ইম্পর্টেন্ট রাইটিংস থাকে, তা আমরা হয়তো শর্ট করার সুবিধার্থে হয়তো 2-3টা পড়ে ফেলি। হ্যাঁ, সেগুলো ইম্পর্টেন্ট। তো এর বাইরেও কিছুটা ইম্পর্টেন্ট থাকে, ওগুলোর চাইতেও একটু কম হলে ইম্পর্টেন্ট থাকে। তো সেই জায়গা থেকে এখন সব তো পড়া সম্ভব না, মোটামুটি কম বাড়া হতে পারে। যেমন দ্য ফ্রিয়া, এটা একদম নতুন মনে হতে পারে, আমি নতুন অ্যাড করে দিয়েছি, আমি লেকচারেও দিইনি আগে, আগে মেইন লেকচারে দিইনি, আবার এখন মনে হয়েছে যে এখন দেওয়া উচিত, বা আমার কাছে মনে হয়েছে, এখানে আমি অ্যাড করে দিয়েছি, সুতরাং এগুলো দেখে নেবেন। তারপর রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ডের মধ্যে জন মিল্টন, তাহলে জন মিল্টন রেস্টোরেশন পিরিয়ডের, যদি রেস্টোরেশন পিরিয়ড আমরা জানি যে এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা অংশ। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা ভাগ, তার মানে এখান থেকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড কিন্তু শুরু। তাহলে প্রশ্ন যদি এরকম হয় যে, ধরেন রেস্টোরেশন পিরিয়ডের কথা বলা নাই, যে জন মিল্টন কোন যুগে বিলং করে, তাহলে রেস্টোরেশন পিরিয়ড স্পেসিফিক ভাবে বলা নাই, তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ড হবে তখন অ্যান্সার, সেটা বুঝে নিন। তাহলে জন মিল্টন, তাকে গ্রেটেস্ট এপিক পোয়েট বলা হয়, 38তম বিসিএসে আসছিল। তার ফেমাস ওয়ার্ক কি, এগুলো সবই ফেমাস ওয়ার্ক। দ্য প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। লস্টের থিম 2বার আসছিল, 14তম বিসিএস থেকে 44তম বিসিএস, 30টা বিসিএস পর কিন্তু আবার রিপিট হয়েছিল, খেয়াল করে দেখেন এই প্রশ্নটা। টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, এই প্রশ্নটা আসছিল। আর এখানে আরেকটা থিম বলা আছে, এটা একটা থিম, আরেকটা থিম কিন্তু এইটা, যে এপিক পোয়েম অন দ্য ফল অফ ম্যান, রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। দুইটা তথ্য বলা আছে, যেটা অমিত রাকরসনে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, আর এখানে মূলত মানুষের যে পতন সেটা নিয়ে লেখা হয়েছে। কারণ প্যারাডাইস লস্ট মানে কি, বেহেশত হারানো, এটি পতন সম্পর্কে লেখা হয়েছে। তাহলে এই থিমেও কিন্তু প্রশ্ন হইতে পারে, খুব কমন একটা টপিক প্যারাডাইস লস্ট। তো এই থিমে প্রশ্ন আসা না আহামরি পাপ হবে না, আসতে পারে কিন্তু। তাহলে প্যারাডাইস রিগেইনড, এটা হচ্ছে সিকুয়েল, ওটারই সিকুয়েল, এটার পরে এটা লিখেছে স্যামসন অ্যাগনিস্টাস। তারপর এর বাইরে এগুলো নাও পড়তে পারেন, কিন্তু আমি বলবো যে এই যে প্যারাডাইস লস্টটা পড়তে হবে, পরে এগুলো নাও পড়তে পারেন। হুম। তারপরে অ্যারোবেজিটিকা, এটা হচ্ছে স্পেস অ্যান্ড প্রেসের স্বাধীনতা তিনি লিখেছিলেন। আর লাইসিটাস, এটা পড়বেন, কারণ এখন না পড়লেও পরের দিকে পড়তে হবে। পরের দিকে এলিজির মধ্যে, এলিজি নিয়ে আর একটা চার্ট দেওয়া আছে, সেটা মেইন কোর্স থেকে অবশ্যই কপি করা, কারণ এটা মেইন কোর্স থেকে আপনাদের এই কোর্সে ইনকর্পোরেট করে দিয়েছে, একটাই কারণে আপনাদের জন্য সুবিধা হয় পড়তে। তাহলে এলিজে রিটেন অন অ্যাডওয়ার্ড কিং, তাহলে এলিজিগুলো আবার স্পেসিফিক একটা জগৎ আমরা বলতে পারি, অ্যারেনা বলতে পারি লিটারেচারের মধ্যে, যেখান থেকে মাঝে মাঝে 1-2টা করে প্রশ্ন হতে পারে। তাহলে এটা আমরা বাদ দেওয়া যাবে না, আছেই কম, 5-7টা আছে, তো এটা আমরা পড়ে ফেলবো। তারপর আসেন অগাস্টান পিরিয়ড। অগাস্টান পিরিয়ডের মধ্যে আলেকজান্ডার পোপের কথা বলা আছে, তাকে বলা হয় মোক হিরোইক পোয়েট। আচ্ছা, এটা মূলত মোক হিরোইক পোয়েট কেন বলা হচ্ছে, 40তম বিসিএসে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছিল, যে দ্য রেপ অফ লক, এটা হচ্ছে মোক হিরোইক পোয়েম, বা এটাকে আমরা এপিক পোয়েমও বলতে পারি। মোক হিরোইক না থাকলে এপিক যদি থাকে, তাহলে এপিক আমরা লিখবো। ঠিক আছে, মোক হিরোইকটা আগে ফার্স্ট প্রায়োরিটি দিব। তো এটার কারণে তাকে মোক হিরোইক পোয়েট বলা হচ্ছে, রেপ অফ লক। ঠিক আছে, এটা স্যাটারাইজিং দ্য অ্যারিস্টোক্রেটিক সোসাইটি, তার মানে অ্যারিস্টোক্রেটিক সোসাইটি যারা আছে, অভিজাত সমাজ যারা আছে, তাদেরকে স্যাটায়ার করে লেখা হয়েছে এটা। এর ক্যারেক্টার আছে সামনে, ইম্পর্টেন্ট, এটা আমরা ক্যারেক্টার অধ্যায়ের মধ্যে আমরা দেখবো। অ্যান এসে অন ক্রিটিসিজম, অ্যান এসে অন ম্যান, এটা আবার পোয়েম হিসেবে, এটা যে একটা পোয়েম, এগুলো মূলত সবই পোয়েম, কারণ সে একজন পোয়েট, তার এগুলো সবই পোয়েম। নাম দেখে বুঝতে পারছেন, তার পরিচয় দেখে বুঝতে পারছেন। তাহলে এসে অন ম্যান, এটা একটা পোয়েম, এটা আবার কিন্তু 44তম বিসিতে এইভাবে আসছিল। আর এন এস অন ক্রিটিসিজমের মধ্যে ফেমাস লাইন, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিফাইন, এটা ইম্পর্টেন্ট একটা লাইন, এটা পড়ে নেবেন। দ্য ডান্সিয়ার্ড বলা আছে 3 নম্বরে, বাস প্রত্যেকটাই দেখবেন। জোনাথন সুইফট খুব ইম্পর্টেন্ট, দেখেন 12 বিসিএস আসছে, 38তম বিসিএস আসছে, 40তম বিসিএস আসছিল। আবার একটা জিনিস ইন্টারেস্টিংলি একটা লাইনই আসছে, জোনাথন সুইফট সম্পর্কে আর অন্য কোনো প্রশ্ন আসেনি, যে তিনি মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার।
তিনটা বিসিএস আসছে একই তথ্য, কিন্তু ডেফিনেটলি একটা তথ্য আসলেও ওই একটা তথ্যের কারণে কিন্তু তার নামটা ইম্পর্টেন্ট হয়েছে, এটা কিন্তু আবার বাস্তবতা। তো আমার আলটিমেটলি এই পরেরগুলো আমরা দেখবো, পরেরগুলো আমরা বাদ দিব না। গালিভাস ট্রাভেল মোস্ট ইম্পর্টেন্ট, যদি একটা পড়তে চান এটা পড়তে হবে, কারণ আসলে এটাই আসবে একটা যদি আসে এই তিনটের মধ্যে। মডেস্ট প্রপোজাল, দ্য ব্যাটল অফ দ্য বুকস, তারপরে এ টেল অফ টাপ, দ্য ড্রেপায়ার্স লেটার। পড়ে নেবেন, জাস্ট পড়ে নেবেন। রিডিং দিবেন কয়েকবার, তাইলেই হবে। ড্রেপায়ার্স লেটারটা একদম নতুন, একদম নতুন এটা। আমি জানি আমার স্টুডেন্টের জন্য নতুন, এটা ম্যাক্সিমাম অনেকের জন্য পুরাতন হতে পারে, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য নতুন, এটা অ্যাড করা হয়েছে নতুন, এই সাজেশনের জন্য অ্যাড করে দিয়েছি। মানে এমন হইতে পারে যে শর্ট সাজেশনের মধ্যে আনইম্পর্টেন্ট জিনিস কেন নিয়ে আসলেন, আনার একটাই কারণ যে আমি রাইটার অনেক কমিয়ে দিয়েছি, অনেক রাইটার কমিয়ে ফেলেছি। সুতরাং যে একটা রাইটার দুই একটা মানে যে রাইটারগুলো ইম্পর্টেন্স দিয়েছি সেগুলোর মধ্যে এই তথ্য এক দুইটা তথ্য বাড়ানোর চেষ্টা করেছি, এতটুকু। যাতে আনকমন প্রশ্ন যেগুলো একদম এমন হইতে পারে, কঠিন প্রশ্ন হইতে পারে, সেখানে এখান থেকে যেন কমন পড়ে। এজ অফ সেন্সিবিলিটি, হেনরি ফিল্ডিং। তো তার সম্পর্কে দুইটা প্রশ্ন আসছিল, মানে সেটা আবার একই রিলেটেড। টম জোন্সটা কার লেখা, 44তম বিসিএস আসছিল এটা, আর টম জোন্সটা পাবলিশ হয় কবে, সেটা আসলে 13 বিসিএস এ। এটা পাবলিশ হয়েছিল যে 18 সেঞ্চুরি ফার্স্ট হাফে, এটা পাবলিশ হয়েছিল, এটা 13 বিসিএস আসছিল। তো এটা আবার রিপিট হইতে পারে, যে কোনো সময় এটা আবার রিপিট হইতে পারে। এটা একটা কমিক নভেল। তাকে কি বলা হচ্ছে, হেনরি ফিল্ডিং এর পরিচয় কিন্তু এটা ইম্পর্টেন্ট। সে হচ্ছে ইংলিশ নভেলের ফাউন্ডার। জোসেফ অ্যান্ড্রুস, প্যারোডি অফ পামেলা বাই স্যামুয়েল রিচার্ডসন। পামেলা কে লিখেছে? আপনারা পড়েছেন, পামেলার লেখা হচ্ছে স্যামুয়েল রিচার্ডসনের লেখা। এই স্যামুয়েল রিচার্ডসন যে পামেলা লিখেছিল, এই পামেলার প্যারোডি করেছে, এই প্যারোডিটাই হলো জোসেফ অ্যান্ড্রুস। তারপর আমরা আমরা এইভাবে পড়েছিলাম, মেইন কোর্সে তাজ দিয়ে পড়েছিলাম, হ্যাঁ, তাজ, টম জোন্স, এমিলিয়া, জোসেফ অ্যান্ড্রুস, এভাবে পড়েছিলাম। এখন এমিলিয়ার সাথে শ্যামেলা, মানে এমেলা শ্যামেলা, এইভাবে মনে রাখবেন, এমেলা শ্যামেলা। যে এমেলা আছে, হয়তো এমেলা দেখে অনেকে শ্যামেলা ভুল মনে করতে পারে, কিন্তু এটাও কিন্তু লেখা আছে। এমেলার সাথে মিললো শ্যামেলা, আমি এটা add করছি, এই আর কিছু না। তাহলে এটা খেয়াল রাখবেন। আবার পামেলা আবার মনে করেন না, পামেলা কিন্তু স্যামুয়েল রিচার্ডসনের লেখা, এটাকে প্যারোডি করছিল জোসেফ অ্যান্ড্রুস এই লেখাতে, এই নভেলে। থমাস গ্রের জন্য একটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাকে কিন্তু আবার এলিজিক পোয়েট আমরা বলতে পারি, কারণ সে এলিজি লিখেছে, এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ। এটা খুব ইম্পর্টেন্ট একটা এলিজি, এই জন্য তাকে এলিজি পোয়েট বা গ্রেভিয়ার্ড পোয়েটও বলতে পারি। গ্রেভিয়ার্ড, কবরস্থানে যারা আছে, ফোরফাদার যারা মারা গেছে, তাদের নিয়েই মূলত লিখেছেন, এই জন্য তাকে গ্রেভিয়ার্ড পোয়েটও বলা হয়। 36 এবং 37 দুইটা বিসিএস একই প্রশ্ন কিন্তু এসেছে, এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ। ওকে। তারপরে যাচ্ছি, উইলিয়াম ব্লেক, নোন অ্যাজ পোয়েট অ্যান্ড পেইন্টার। এটা আসছিল এই প্রশ্নটাই, যে সে কে, তার পরিচয়টা কি। সে হচ্ছে পোয়েট অ্যান্ড পেইন্টার, ঠিক আছে। ওকে, তাহলে আরো কিছু তথ্য লেখা আছে। ভিশনারি অ্যান্ড পায়োনিয়ার অফ রোমান্টিসিজম, এই কথাটা বলা আছে, তার আলাদা পরিচয় দেওয়া আছে। এই পরিচয় থেকে কখনো প্রশ্ন হতে পারে, তবে 15 বিসিএস এ ওটা আসছিল, এবং ওই তথ্যটাই আবার রিপিট হতে পারে। তার ফেমাস ওয়ার্ক কি? সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স। তারপরে দ্য ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল, বেহেশত এবং দোজখের ম্যারিজ, এই কথা এখানে বলেছে, মিলন, এটা এই অর্থে এখানে আলোচনা করেছে। আর এর মধ্যে মাঝখানে একটা লাইন ঢুকে গেছে, খেয়াল করে দেখেন। ফেমাস পোয়েম দ্য চিমনি সুইপার, দ্য চিমনি সুইপার, জাস্ট এটা থাকলো সুইপার হিসেবে, হ্যাঁ। এটা দেখবেন একটা এমন কিছু একটা আছে, জাস্ট দেখবেন উইলিয়াম ব্লেকের সাথে এটা একটা ব্লেন্ড করে পড়ে ফেলবেন। ওই মূল ইম্পর্টেন্ট তো এই দুইটাই, বুঝতেই পাচ্ছেন। জাস্ট এইটার ফেমাস পোয়েম হচ্ছে যেটা এর মধ্যে লেখা আছে, দ্য চিমনি সুইপার, জাস্ট এটা দেখে রাখবেন, ওটা কষ্ট করে মুখস্থ করবেন না। ওকে, রোমান্টিক পিরিয়ডের মধ্যে আসেন। তাহলে এখানে বলা হলো যে উইলিয়াম ব্লেকটাকে পায়োন অফ, মানে পায়োনিয়ার অফ রোমান্টিসিজম, এটা কিন্তু বলা আছে।
এখন আসেন যে রোমান্টিক পিরিয়ড যখন শুরু হলো, ফ্রেঞ্চ রিভলিউশন ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড। 46 বিসি সর্বশেষ বিসিএস এটা আসছিল। তো এটা আপনারা এখানে ছাড়াও কিন্তু বিভিন্ন সময় পড়েছেন, যে আমরা জানি যে এভাবেও কিন্তু আমরা পড়েছি যে যদি পরীক্ষায় আসে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তো ওখানেও কিন্তু আপনারা পড়েছিলেন সে ফ্রেঞ্চ বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল। তাহলে সে ফ্রেঞ্চ বিপ্লব দ্বারা প্রভাবিত হওয়া মানে কি? রোমান্টিক পিরিয়ডটা ফ্রেঞ্চ বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছে। সুতরাং এটা অনেকেই পেরেছে। ডিরেক্ট এই প্রশ্নটা এর আগে না আসলেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খাতিরে এটা করতে পেরেছে ম্যাক্সিমামই। তাহলে তাকে কি বলা হয়? ইংলিশ রোমান্টিক পোয়েট্রির ফাদার বলা হয়। বা প্রশ্নটা এইভাবে এসেছিল যে দ্য ফাদার রোমান্টিক পোয়েট্রি, সে তো ফাদার, তার মানে কি সে হচ্ছে সবচেয়ে রোমান্টিক পোয়েট। মোস্ট রোমান্টিক পোয়েটটা কিন্তু এভাবে আসছিল 43rd এই জন্য। তা ফেমাস এখানে এর বাইরে প্রচুর আছে আমরা জানি। ফেমাস ওয়ার্ক মানে আমরা যদি শর্ট লিস্টও করি তো 7-8টা হয়ে যায়। তো এখানে কিন্তু এগুলো অ্যাড করে দিয়েছি যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড 1798 সালটাও ইম্পর্টেন্ট এখানে। এখানে টোটাল 23টা কবিতা আছে। 23টার মধ্যে 19টা লিখেছে সে নিজে, উইথ স্যামুয়েল টেইলর কোলরিজ, মানে এসটি গোল্ডিজ যেটা, সে আবার লিখেছে 4টা। এই 19 আর 4-এ 23টা। তার মানে এর প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এটা একটা কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু লেখা হয়েছে। তারপর কি বলা আছে যে দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগিনস উইথ দ্য পাবলিকেশন অফ ইট, অর্থাৎ রোমান্টিক এজটা শুরু হয়েছে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এটা পাবলিশ করার সাথে সাথে। 36তম বিসিএসে এটাও আসছিল। তাহলে ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য প্রিলুড লং অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম এটা বলা আছে। ড্যাফোডিল এর অন্য নাম হচ্ছে আই ওয়ান্ডার্স লোনলি অ্যাজ এ ক্লাউড, ন্যাচারাস বিউটিকে এটা সেলিব্রেট করেছে দ্য সলিটারি রিপার, এটা 36তম বিসিএস আসছিল। 36তম বিসিএস দেখলাম উৎসব থেকে বা এই জায়গা থেকে 2টা প্রশ্ন আসছে। ওকে, এসটি গোল্ডিস ইম্পর্টেন্ট, বিলংস টু রোমান্টিক পিরিয়ড, এইভাবে প্রশ্নটা আসছিল। আমরা তো জানি, এটা আমি কোট করে দিয়েছি যাতে আপনারা ইম্পর্টেন্টলি পড়েন। রোমান্টিক পিরিয়ডের আন্ডারে লিখেছি তার মানে কি সে ডেফিনেটলি রোমান্টিক পিরিয়ডে বিলং করে। কিন্তু আমি এটা এক্সট্রা করে লিখে দিয়েছি, এটা আর আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না, এটা ওইভাবেই তো পড়তে হবে আপনাকে। আপনি প্রত্যেকটা পিরিয়ডের আন্ডারেই তো লেখকগুলো পড়বেন, তবে এখানে স্পেসিফিক করে দিয়েছি যাতে এটা আপনারা গুরুত্ব সহকারে পড়েন। তার ফেমাস ওয়ার্কস হচ্ছে দ্য রাইম অফ অ্যানসেন্ট মেরিনার। তারপরে ফেমাস লাইন আছে এই 3টা, খুব ইম্পর্টেন্ট, অল টাইম ইম্পর্টেন্ট। হ্যাঁ, 38-44 দুইটা আসছে। অ্যালোন অ্যালোন অল, অল অ্যালোন অ্যালোন অন এ হোয়াইট সি, এর বাইরে আরো আছে। 38তম বিসিএস আসছিল, এটা ইম্পর্টেন্ট। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। আচ্ছা, এখানে দেখেন ভাওয়েলের রিপিট হয়েছে, এখানে কনসোনেন্টের রিপিট হয়েছে। তাহলে ভাওয়েলের রিপিট হলে তাকে কি বলা হয় এটা আপনাদের প্রশ্ন করলাম আমি। আর কনসোনেন্টের রিপিট হলে সেটাকে কি বলা হয় লিটারেরি টার্মে? প্রশ্ন বলেন কমেন্টে বা এমনিতেই অ্যান্সার করেন আপনারা আমাকে। পড়েছেন তো না? বহুবার পড়েছেন এগুলো। এখানে ভাওয়েলের রিপিটেশন হচ্ছে, রিপিটেশন অফ ভাওয়েল শুরুতেই, আর একটা কনসোনেন্ট হচ্ছে। তাহলে কোনটাকে কি বলে লিটারেরি টার্মে বলেন তো? লিখেছেন কি আপনারা? লেখেন নাই কেউই? ওকে, তার মানে কেউ পারেন না এটা, তাই না? ওকে,
তাহলে রিপিটেশন ভাওয়েল যদি হয় সেটা হচ্ছে অ্যাজোনেন্স, আর যদি কনসোনেন্ট হয় সেটাকে অ্যালিটারেশন বলা হয় বা কনসোনেন্টসও বলা হয়। কনজোনেন্স, কনসোনেন্স। তারপরে 40তম বিসিএস যেটা আসছিল যে হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। 40তম বিসিএস যেটা আসছিল। ওকে, দেখেন এখানে বেশ কিছু প্রশ্ন আসছে। 1 2 3 4 5টা, 5টা প্রশ্ন আসছে এসটি কোল্ডিজ সম্পর্কে। কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে নিতে হবে আপনাকে, হ্যাঁ। কুবলা খান 13 বিসিএস আসছিল, এটা একটা ড্রিম পোয়েম। কুবলা খানটা কার লেখা এইভাবে আসছিল। এটা একটা ড্রিম পোয়েম বা ইমাজিনেটিভ পোয়েম, দুইটা যে কোনো বলা যায়। তারপর ক্রিস্টাবেল বায়োগ্রাফিয়া লিটারেরিয়া 37তম বিসিএস আসছিল। ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এসটি কোল্ডিজ। দেন আসেন পিবি শেলি। পিবি শেলি সম্পর্কে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। পার্সি বিশি শেলি যেমন এইগুলো ফুল ফর্মটা আপনারা পড়ে ফেলবেন প্রয়োজনে পিডিএফ এ, বা যদি যারা কেউ যদি এটা প্রিন্ট করতে চান তাহলে সেখানে প্রিন্টের পাশে লিখে নেবেন। আমি কিন্তু শর্ট ফর্ম ইউজ করেছি এখানে, ফুল ফর্মটা আপনারা পড়ে ফেলবেন। তাহলে ফেমাস সোর্স ওটা আপনার হোমওয়ার্ক, হ্যাঁ, প্রত্যেকের হোমওয়ার্ক ওইটি যে ফুল ফর্মটা অ্যাড করে ফেলবেন। প্রত্যেক রাইটারের ফুল ফর্ম জানবেন আপনি। তাহলে পিবি শেলিক এখন দেখেন প্রত্যেকটা রাইটার আবার এখানে আমি আলাদা পেজে দিয়েছি গুরুত্বপূর্ণ রাইটারগুলো। মেইন কোর্সেও আমি আলাদা আলাদা পেজেই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে আপনাদের ইজিলি মনে থাকে। আর এটা যেন প্রেজেন্টেশন করছি এটা লেখা বড় করার কারণে আলটিমেটলি আমাকে এটা দিতে হয়েছে। তো এটা কিন্তু আপনাকে তাহলে আলাদা আলাদা পেজে থাকলে এটা মনে রাখা কিন্তু সুবিধা, ভিজুয়াল অ্যানালাইসিস করতে পারবেন তখন। তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তারপরে অজেবেন্ডিয়াস, দুইটা বিসিএস আসছিল 43rd এবং 45 পরপর দুইটাতে। ট্রু স্কাইলার্ক, তারপরে প্রমিথিউস আনবাউন্ড, আর তার এলিজি লেখা ছিল অ্যাডোনিয়াস। তাহলে এলিজি অন ডেথ অফ জন কিটস, তার ফ্রেন্ড ছিল 37তম বিসিএস কিন্তু আসছিল, এটা কালার করতে ভুলে গেছি আমি। 37তম বিসিএস কিন্তু এটা আসছিল। তাহলে অ্যাডোনিয়াস তার লেখা। ওকে। আচ্ছা আমরা কিন্তু এটা সেকেন্ড টপিকে আছে যে ইম্পর্টেন্ট রাইটার্স কিন্তু পড়ছি এখানে। এরপরে আরো কিন্তু অনেকগুলো টপিক আছে, সেগুলো যদিও ছোট ছোট হবে, মানে পরের দিকে গিয়ে এত কন্টেন্ট তো হবে না ডেফিনেটলি। আসেন তাহলে জন কিটস, এই যে পরে জন কিটস চলে আসলেন। তাহলে তার মৃত্যুতে এটা লিখেছে, মৃত্যুতে লেখার কারণ আছে, কারণ খুব আর্লি এজে সে মারা গেছে ঠিক। তো জন কিটসকে কি বলা হয়? পোয়েট অফ বিউটি, এই পর্যন্ত আমরা জানি। এখন টার্মটা যদি চেঞ্জ করে আসে, সেন্সাস ইমাজিনারি, ইমেজারি, অবশ্যই ইমাজিনারি না, ইমেজারি। আচ্ছা ডায়েট কিভাবে মারা গেল? 25 বছরে মারা গেল, তার টিবি যক্ষা হয়েছিল। তার ফেমাস ওয়ার্ক কি? এই যে নাইটিঙ্গেল, নাক দিয়ে আমি বলেছিলাম ওট টু নাইটিঙ্গেল, ওট টু অটাম, ওট টু গ্রেসিয়ান আর্ম। আবার এখানে কিন্তু ওট টু দা ওয়েস্ট ওয়াইন্ড আছে, হ্যাঁ, এটার সাথে আবার মিলাই দিয়েন না। হুম, ডাব্লিউ ডাব্লিউ দুইটা আছে এখানে, ডাবল এল এর মতো, হ্যাঁ, শেলের মধ্যে ডাবল এল আছে, এখানে ওয়েস্ট ওয়াইন্ডে ডাবল ডাব্লিউ আছে, এইভাবে মনে রাখতে পারেন। আর এখানে কিন্তু এরকম কিছু নাই, ডাবল ডাবল জন কিটসে বানানোর মধ্যে ডাবল ডাবল কিছু নেই। তো নাইটিঙ্গেল, গ্রেসিয়ান আর্ন, অটাম, এখানেও কিন্তু ডাবল ওয়ার্ড নাই, মানে ডাবল ওয়ার্ডের শুরুতে মানে সেম কনসোনেন্ট নাই কিন্তু। একটা আছে এন্ডাইমিয়ন, মানে ওইটা দিয়ে আলাদা করতে পারেন আর কি। আলাদা করার বিষয়টা বলে দিলাম। তাহলে এ থিংস অফ বিউটি জয় ফর এভার, যদি এই জিনিসটা পরেও আছে তারপরে এখানেও অ্যাড করে দেওয়া হয়েছে। কিছু হয়তো কোটেশন, এক দুইটা কোটেশন হয়তো বা কোটেশনের জায়গাতেও আছে, যেটা কিনা এখানেও আছে। রিপিট হোক সমস্যা নেই, মনে থাকবে ভালো। এন্ডাইমিয়ন, এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার। জর্জ গর্ডন লর্ড বাইরন আছে, এটা পুরোপুরি আমি পুরোটাই লিখে দিয়েছি। তবে শর্ট নেম আমরা জানি লর্ড বাইরন, জি জি লর্ড বাইরন, হ্যাঁ, আমরা জানি এটা। তাহলে তার ফেমাস আর কি? চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিমেজ, ডন জুয়ান 45তম বিশেষ আসছিল, এটা একটা পোয়েম মানে এপিক বলতে পারি, লং স্যাটিরিক্যাল এপিক পোয়েম।
হি ওয়াকস ইন বিউটি, দ্য গ্লায়ার, দ্য কর্সিয়ার। এটা সেটা বাদ দেন, মানে থাকুক, এটা পড়ার দরকার নেই। জনজনটা 45তম বিসিএসে আসছিল, কিন্তু এরপরে যদি আপনারা দুইটা ইম্পর্টেন্ট বলতে চান তাহলে এই দুইটা, প্রথম ফার্স্ট দুইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাইল্ড হ্যারল্ড, পিলগ্রিমেজ, এটা কিন্তু আসতে পারে। আর তাকে আমরা জানি যে বাংলায় যেরকম কাজী নজরুল ইসলাম রেবেল পয়েট, আবার লর্ড বাইরনকে কিন্তু রেবেল পয়েটও বলা হয়, আমরা জানি এটা। ইংলিশ লিটারেচারে তাকে রেবেল পয়েট বলা হয়। তথ্য এতটুকুই। আচ্ছা, তাহলে চারটা তথ্য দেওয়া আছে, তাহলে আপনাকে বুঝে শুনে পড়বেন যে কি কতটুকু আপনি যেতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট দুইটা তো সবার জন্যই। জন অস্টিন, অ্যান্টি রোমান্টিক ফিমেল নভেলিস্ট। এই তথ্য আকারে কিন্তু ছিল, আমি হয়তো অ্যাড করতে ভুলে গেছি কোন বেসিসে আসছিল, কিন্তু এই তথ্য কিন্তু আমরা জানি তার সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট। জন অস্টিন অ্যান্টি রোমান্টিক যুগের মানুষ, কিন্তু তাকে বলা হচ্ছে অ্যান্টি রোমান্টিক ফিমেল নভেলিস্ট। ইম্পর্টেন্ট। এখানে দেখেন ওয়ার্কস গুলো, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্কস ইম্পর্টেন্ট। তার সম্পর্কে হয়তো বা ওয়ার্কস ওরভাবে খুব বেশি আসে নাই, কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে। এর মধ্যে থেকে দেখা যাচ্ছে কোনো একটা কোটেশন বা সরি, ওই ক্যারেক্টার, ক্যারেক্টার কিন্তু আসছে। তো ক্যারেক্টার আসা মানে কি, যেহেতু তার পরিচয় থেকে প্রশ্ন এসেছে, ক্যারেক্টার থেকে প্রশ্ন এসেছে, তো সুতরাং তার ফেমাস ওয়ার্ক সম্পর্কে মানে ক্যারেক্টার আসা মানে কি ফেমাস ওয়ার্কের ভিতরে ঢুকছে, তো পরে যে কোনো সময় যে কোনো জায়গায় প্রশ্ন হতে পারে আবার। তাহলে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা, ম্যানসফিল্ড পার্ক, তারপর নর্থেঙ্গার অ্যাবে। এটা কিন্তু নতুন, আগে দিই নেই, নতুন দিয়েছি। একদম যাদের পড়তে ইচ্ছে করবে পড়বে, না হলে পড়বে না। আচ্ছা, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে আসলে যারা মুভি দেখেছেন তারা জানেন এটা। আচ্ছা, যদিও এটার ক্ষেত্রে আমরা শেষের দিকে ক্যারেক্টার আছে সেখানে পড়তেই হবে। তা এলিজাবেথ বেনেট আর মিস্টার ডর্সির নিয়ে কিন্তু এটা একটা গল্প। তো এখানে তার মানে ডেফিনেটলি ক্যারেক্টারও জানা হয়ে গেল। এক্সপ্লোরিং লাভ, ক্লাস অ্যান্ড মোরালিটি, তার মানে তাদের ভালোবাসা আছে, ক্লাস, তাদের শ্রেণী যেটা ছিল, সমাজ যেটা ছিল সেটা, মোরালিটি সম্পর্কে বলেছে। তারপরে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এক্সামিন দ্য কন্ট্রাস্টিং পার্সোনালিটিস অফ টু সিস্টার, ইনর অ্যান্ড মেরিন ড্যাশউডের। হ্যাঁ, দুই সিস্টারের পার্সোনালিটি লেখা সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির মধ্যে দেওয়া আছে। জাস্ট এটা সেটুকু একটু দেখে নেবেন, মুখস্থ করতে হবে না, তবে এইটা একটু পড়বেন, কারণ এটা এলিজাবেথ ব্যানেট সম্পর্কে পরীক্ষাও আসছিল, সামনেও ক্যারেক্টারের মধ্যে আছে, দুইবার রিপিট হলে মনে থাকবে আশা করি। এমা ম্যানসফিল্ড পার্ক, ম্যানসফিল্ড পার্কের একটা ক্যারেক্টার হচ্ছে ফ্যানি প্রাইস, ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। হুম, ফ্যানি প্রাইস, সিতে ক্যারেক্টার বোঝাচ্ছি আমি, হ্যাঁ। ফ্যানি প্রাইস ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার আসেন ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড কমপ্লিট, ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের রিপ্রেজেন্টেটিভ পোয়েটকে যদি পরীক্ষা আসে, ডেফিনেটলি আলফ্রেড টেনিসন। রিপ্রেজেন্টেটিভ পোয়েট মানে কি, এটাকে প্রেজেন্ট করছে, তাই না? রিপ্রেজেন্টেটিভ পোয়েট, একে প্রেজেন্ট করছে, এটা বুঝে নিবেন, বুঝে নিতে হবে এগুলা। ভিক্টোরিয়ান পিরিয়ড আন্ডারে যাকে পড়ছেন, প্রথমে যে পড়ছেন সে ডেফিনেটলি রিপ্রেজেন্ট করে ওই রিপ্রেজেন্টেটিভ পোয়েট। ওকে, তার ফেমাস পোয়েট কি কি আছে দেখেন, আমরা 40-এ দেখলাম আর 45-এ দেখলাম, দুইটা আসছে। এর বাইরেও কিন্তু আপনারা পড়েছেন। হুম, ইউলাইসিস সম্পর্কে কিন্তু আরো আছে। ইউলাইসিস কিন্তু, এটা আমরা জানি যে এটা ফেমাস পোয়েম, এটা হচ্ছে আলফ্রেড টেনিসনের। আবার কিন্তু অন্য একটা বিসিএসে আসছে যে ইউলাইসিস নভেলটা কার লেখা, সেটা কিন্তু জেমস জয়েসের লেখা, সেটা পরে আছে, পরের দিকে দেওয়া আছে। আদার্স ইম্পর্টেন্ট ওয়ার্কস এর মধ্যে দেওয়া আছে, আমরা তো ইম্পর্টেন্ট রাইটার্স পড়ছি, ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে কিন্তু ওগুলো আবার দেওয়া আছে, একদম চেকলিস্ট আকারে দেওয়া আছে প্রত্যেকটা। এর বাইরে যে ইম্পর্টেন্ট রাইটিংস আছে সেগুলো কার লেখা, এগুলো কিন্তু পরের দিকে, এরপরই দেওয়া আছে। ইন মেমোরিয়াম, ইন মেমোরিয়ামটা তার হচ্ছে বন্ধু আর্থার হেনলি হ্যালাম মারা গিয়েছিল, তার স্মৃতিতে লেখা এই এলিজি। আমরা জানি এলিজি গুলো ইম্পর্টেন্ট, সামনের দিকেও আছে, চার্ট করে দেওয়া আছে। এখন খেয়াল করেন যে এই দুইটা তো আসছেই, ইম্পর্টেন্ট, রাইটার ইম্পর্টেন্ট। দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, উপরে তুলে দিয়েছে এটা। দ্য লেডি অফ শ্যালট, লেডি অফ শ্যালট, আমি বলবো যে এর এই যে দুইটা তথ্য আমার আগে কোনোদিন আপনার পড়াইনি, কাউকে পড়াইনি। বাইরে আরো কিছু আছে, আমরা সেগুলো পড়েছি, আরো দুইটা আমরা পড়েছি বিভিন্ন সময়। মর্টি আর্থার আমরা পড়েছি। মর্টি আর্থার কিন্তু আছে, মর্টি আর্থারটা এখানে অ্যাড করা হয়নি, কিন্তু সামনে অ্যাড করা আছে, আপনার এটা পড়লে বুঝতে পারেন। সামনে অ্যাড করা আছে আর্থার, কোথায় অ্যাড করা আছে, সামনে আছে, কোটেশন অ্যাড করা আছে। তো কোটেশন থেকে কিছু জিনিস আপনারা শিখে যাবেন, কারণ কোটেশনের মধ্যে কিছু লাইন আছে যে এটা কোন জায়গা থেকে কোট করা হয়েছে। তো ডেফিনেটলি যে জায়গা থেকে কোট করা হয়েছে সেটাও তার কিন্তু লেখা।
তো এখানে আমি স্পেশাল ফোকাস করছি যে এগুলোতে একটু ফোকাস করেন। নতুন প্রশ্ন সেট হয় তাহলে এই জায়গাগুলো থেকে সেট হতে পারে। তার মানে যে এগুলো না পারলে আপনি প্রিলি টিকবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, তো আপনি বুঝে শুনে আপনি যদি কমাইতে চান তাহলে আমি যে আমার টোনের উপর ভিত্তি করে কমাইতে পারেন। যে আমি ক্লাসে যেভাবে কথা বলছি, তাহলে এই জায়গা থেকে আপনি চাইলে অনেক কিছু কমাতে পারবেন। ওকে, তারপর আসেন রোমান্টিক, সরি, রবার্ট ব্রাউনিং। এটা ভিক্টোরিয়ান পোয়েট, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল। হ্যাঁ, শাহেদ ইসলাম বিসিএস যেহেতু ভিক্টোরিয়ান আন্ডারই লিখেছি, ডেফিনেটলি ভিক্টোরিয়ান পোয়েটই হবে। প্রশ্ন এসেছিল যে নিচের আর চারজন লেখকের মধ্যে কে ভিক্টোরিয়ান পোয়েট, এভাবে আসছিল। তাহলে মাস্টার অফ ড্রামাটিক মনোলগ, সে তাকে ড্রামাটিক মনোলগের মাস্টার বা ফাদার যেটাই বলে না কেন সেটা বলা হয়। আন্দ্রে দেল সার্তো, এটা আসছিল হচ্ছে 17তম বিসিএস এ। তার আরো কিছু লেখা আছে, দ্য লাস্ট আছে পাইট পাইপার অফ হ্যামিলিয়ন। ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট। চার্লস ডিকেন্স, গ্রেটেস্ট নভেলিস্ট ইন ভিক্টোরিয়ান এজ, খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন কতগুলো প্রশ্ন এসেছিল তার সম্পর্কে। 35তম বিসিএস আসছিল ভিক্টোরিয়ান এজে যে নভেলিস্ট। আমরা জানি ভিক্টোরিয়ান এজের মানুষ কিন্তু নভেলিস্ট তিনি। The famous work Oliver Twist, Great Expectation, A Tale of Two Cities, ডেভিড কপারফিল্ড, ক্রিসমাস ক্যারল, হার্ড টাইমস, দ্য ওল্ড কিউরিসিটি শপ। এর বাইরে আরো আছে, আমরা জানি মেইন কোর্সে আমরা এর বাইরে আরো পড়তে হয়েছে, কারণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গায়। ক্রিসমাস ক্যারল তো কোথায় আসছে, মনে হয় 39তম বিসিএস এটা আসছিল না, এরকম সামথিং। ওটা অ্যাড করা হয়নি এখানে। তো দেখেন অলিভার টুইস্ট, তাহলে এখানে কিন্তু অনেকগুলো আছে, আমি প্রত্যেকটাই পড়তে হবে এটা। তো সেইভাবেই আপনাকে প্রিপারেশন নিতে হয়, বারবার পড়বেন বারবার পড়বেন। দেখেই যেন মনে হয় হার্ড টাইমস, ডেভিড কপারফিল্ড, দেখলেই যেন মনে হয় চার্লস ডিকেন্স, সেভাবে পড়ে ফেলবেন। তাহলে এখানে টেল অফ টু সিটিজ সম্পর্কে 3 বার, 29তম, 34তম, 46তম। এটা কার লেখা, এইভাবে আসছিল, সেখানে কোন শহরের কথা বলা আছে, লন্ডন এবং প্যারিস। এটা নিয়েও 2বার প্রশ্ন আসছিল। ডেভিড কভারফিল্ড 29তম বিসিএস এ আসছিল, এটা একটা ভিক্টোরিয়ান নভেল, 36তম বিসিএস আসছিল। এইভাবে পরীক্ষা আসছিল যে নিচের কোনটি ভিক্টোরিয়ান নভেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ভিক্টোরিয়ান নভেল, ইজ এ ভিক্টোরিয়ান নভেল। তার মানে তার মধ্যে দেওয়া ছিল ডেভিড কভারফিল্ডের নাম। তার মানে একজন রাইটার যে যুগে বিলং করে, ওই যুগে বিলং করার পরে মানে ওই যুগে যুগে থেকে যে লেখাগুলি লিখবে, তার মানে ডেফিনেটলি ওই লেখাগুলো ওই যুগেরই। তাহলে এটা এক ধরনের প্রশ্ন হওয়ার প্যাটার্ন, এটা বুঝে নিবে তাহলে। তো সামনে এই ধরনের প্রশ্ন আবার হইতে পারে, নিচের কোনটি রোমান্টিক পোয়েট, তার মানে এই লেখাগুলোর মধ্যে যারা, যেটা রোমান্টিক যুগে লেখা হয়েছিল ওটা রোমান্টিক পোয়েট, এভাবে বুঝে নিতে হবে। ওকে, থমাস হার্ডি 36তম বিসিএসে আসছিল দ্য রিটার্ন অফ নেটিভ। আগে কিন্তু এর বাইরে কিন্তু অন্য কোনো বিসিএসে আসে নাই। আবার এখান থেকে আমরা জানি যে এখান থেকে কি হয়েছে, যে ক্যারেক্টারও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে ক্যারেক্টার সম্পর্কে। তাহলে যদি পড়তে চান যে থমাস হার্ডি আপনার কাছে বাদ বাকিগুলো খুব কঠিন মনে হচ্ছে, তাহলে আপনি একটাই পড়েন, দ্য রিটার্ন অফ নেটিভ, পরের দিকে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা পড়ে ফেলেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে অপশন আছে। কিন্তু এর বাইরে কিন্তু তার স্পেসিফিক আরো কিছু লেখা আছে, যে লেখাগুলো দেখলে মনে হয় নতুন প্রশ্ন সেট হইলে এই জায়গাগুলো থেকে সেট হতে পারে। টেস অফ ডিয়ারবার ভ্যালিজ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, জুড দ্য অবস্কিউর, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, দ্য রিটার্ন অফ নেটিভ, এ পেয়ার অফ। এটা থাকলো, সর্বোচ্চ যারা পড়তে চান এটা পড়তে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে একটু কমায় কিছুটা পড়া যায় কিনা, তাহলে টেস অফ দ্য ডিয়ারবার ভ্যালিজ এটা পড়তে পারেন। ঠিক আছে, এ পেয়ার অফ ব্লু আইস পড়তে পারেন, জট দ্য অবস্কিউর পড়তে পারেন, আর তো এটা আছে, এই চারটা। ঠিক আছে, যারা মনে হয় যে একটু কমাই দেন, তার জন্য আমি এখান থেকে আরেকটু কমাই দিলাম। তাহলে এই চারটা মিনিমাম দেখেন। ওকে, তারপর আসেন মডার্ন পিরিয়ডের মধ্যে। এই যে মডার্ন পিরিয়ডে যে বিষয় সম্পর্কে আসলে কি পড়বেন আর কি ছাড়বেন, এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এরকম একটা রাইটার, দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, 12 বিসিএসে আসছিল, 3 নোবেল পুরস্কার পেয়েছে 1925 সালে। এটা ইম্পর্টেন্ট, শেষের দিকে নোবেল প্রাইজের লিস্ট দেওয়া আছে, ইম্পর্টেন্ট রাইটার কারা নোবেল পুরস্কার পেয়েছিল এবং ইম্পর্টেন্ট সাল কোন সালে পেয়েছিল। পিগমেলিয়ন, ম্যান, সুপারম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তারপরে দেখেন আর্মস অ্যান্ড দ্য ম্যান, মানে অ্যান্ড দিয়ে যে দুইটা তিনটা আছে এখানে, একসাথে দিলে বেটার হতো। ক্যান্ডিডা, ইউ নেভার ক্যান টেল। এগুলো দেখেন কোন কোন বিসিএস আসছিল, বুঝতেই পারছেন ইম্পর্টেন্ট। তাহলে পিগমেলিয়ন আসে নাই, আসতে পারে যে কোনো সময়। আসছিল কিনা আবার, আমি লিখতে ভুলে ভুলে গেছি কিনা, সামথিং এরকম উচ্চারণ, দেখেন তো আসছিল কিনা।
কালকের প্রশ্ন অ্যানালাইসিসের সময় মনে হলো যে এরকম কিছু একটা দেখছি আমি। আচ্ছা যাই হোক। তাহলে পিগমেলিয়ন ইম্পর্টেন্ট। এখন খেয়াল করে দেখেন বাইরে কি আছে এখানে। মিস্টার ওয়ারেন্স প্রফেশন, ডক্টরস ডিলেমা, মানে প্রফেশন নিয়ে বলা আছে। একটা প্রফেশন, এটা বলা আছে প্রফেশন শব্দ দিয়ে বলা আছে ডক্টরস, এটা একটা ডক্টর, এটা একটা প্রফেশন। ঠিক আছে, একটা প্রফেশন হিসেবে বলা আছে। সেন্ট জোয়ার অফ আর্ক, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর ইউ নেভার ক্যান টেল, আমরা এটা বাংলা লিটারেচারের মধ্যে পড়েছি। ইউ নেভার ক্যান টেল, হ্যাঁ, কেউ কিছু বলতে পারে না, মনির চৌধুরীর। জন বার্নার্ড শোর ইউ নেভার ক্যান টেল অবলম্বন, এটা লেখা, এটা আমরা বাংলা লিটারেচারে পড়েছি। তো আলটিমেটলি ওখান থেকে আসলে পারবেন, এখান থেকে আসলেও পারবেন। ঠিক আছে, জাস্ট এটা অ্যাড করে দিয়েছি এখানে, দেখে নেবেন, বাদ দিয়ে না। এর বাইরেও যে বিষয় প্রচুর লেখা আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে প্রশ্ন নিতে পারে। ঠিক আছে। ডাব্লিউবি ইয়ার্স 43-এ এবং 35-এ, 35-এ আসছিল একবার, আবার 43-এ একদম নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, খেয়াল করে দেখেন। মাঝখানে কিন্তু আসে নাই, নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আমি এই জন্যই কি বললাম, মানে যে এখানে যেটা থমাস হার্ডির কথা বলা আছে না, 36তম বিসিএসে আসছে দেখেন, তারপরে আর কোনো প্রশ্ন আসে নাই। তো এখান থেকে নতুন প্রশ্ন জন্ম দিতেই পারে সামনে বিসিএস এ, এই জন্য কিন্তু এত কিছু দেওয়া। ঠিক আছে। তারপর ডাব্লিউবিএস ইম্পর্টেন্ট, কিন্তু থমাস হার্ডি মনে হইতে পারে যে হয়তো প্রশ্ন আসার রেশিওটা তুলনামূলক কম, কিন্তু ইম্পর্টেন্ট রাইটার। ডাব্লিউবিএস এর ক্ষেত্রে তাই। তাহলে দ্য লেগ স্ল্যাব ইন স্প্রি, তারপরে নো সেকেন্ড, ভিডিওতে আসছে। দ্য টাওয়ার, দ্য সেকেন্ড কামিং, ইম্পর্টেন্ট। সেকেন্ডের সাথে এই সেকেন্ড মনে রাখবেন, সেকেন্ড কামিং ইম্পর্টেন্ট। সেইলিং টু বাইজেন্টিয়াম, এস্টার 19, আচ্ছা, এস্টার 1916, এটা কিন্তু এস্টার 1916, এটা কিন্তু অপশনের মধ্যে দিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল একবার। দ্য কাউন্ট দ্য কাউন্টেস ক্যাথলিন, এর বাইরে আরো আছে, এর বাইরে আরো আছে। আমি বলবো যে এখানে যা আছে সবগুলি দেখেন, বাদ দিয়েন না। যারা একদম কমাইতে চান যে একটু স্যার কমায়, তাদের জন্য এইগুলো, এই 5টা আমি বলবো সব দেখেন। হুম। এমনি তো রাইটার প্রচুর কমিয়ে দিয়েছি, মেইন কোর্সের চেয়ে একদম মানে 5 ভাগের 1 ভাগ রাইটারও আসে নাই মনে হয় এখানে। তারপর ভার্জিনিয়া ওয়ালফ, তার ফেমাস ওয়ার্কস হচ্ছে মিসেস ডালাওয়ে, টু দ্য লাইট হাউস, পড়ে ফেলবেন, ইম্পর্টেন্ট। টু দ্য লাইট হাউস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা জানেন। ডিএস লরেন্স, তার লেখা এই দেখেন, 13 বিসিএস আসছিল দ্য রেইনবো, আবার এটা 41তম বিসিএস আবার আসছিল। আবার 41 বিসিএস কিন্তু আর একটা আসছিল, এইভাবে আসছিল যে লেডি চ্যাটার্জিস লাভার, মানে এটা এটা কোন লেখকের রাইটার, মানে এই লেখাটা কোন লেখার রাইটারের, এইভাবে আসছিল না, দুইটা জোড়া দিয়ে আসছিল পরীক্ষা। হ্যাঁ, যে এরকম হইতে পারে যে সামনে এইভাবে আসতে পারে যে যে লেডি চ্যাটার্জিস লাভার ইজ ফ্রম দ্য অথর অফ দ্য রেইনবো। হ্যাঁ, দ্য রেইনবোর অথর যে ছিল, সেই রেইনবোর অথর থেকে আর একটা সৃষ্টি হচ্ছে লেডি চ্যাটার্জিস লাভার, এইভাবে প্রশ্নটা এসেছিল। তাহলে এর বাইরে আছে সন্স অ্যান্ড লাভার্স, এটা ইম্পর্টেন্ট। একটা যদি পড়তে চান, এটা উইমেন ইন লাভ হয়তো কখনো পরীক্ষায় আসবে না। ঠিক আছে, মানে এই ধরনের সরাসরি এরকম হয়তো নাও থাকতে পারে। তো সন্স অ্যান্ড লাভার্সটা ইম্পর্টেন্ট। সন্স অ্যান্ড লাভার্স, লেডি চ্যাটার্লিস লাভার, লেডি চ্যাটার্লিস লাভার হিসেবে যেহেতু আসছে, উইমেন ইন লাভ আসতেও পারে, আছে এখানে, থাক, আপনারা পড়ে ফেলেন। দ্য রেইনবো, রেইনবোটা ইম্পর্টেন্ট, রেইনবোটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, দ্য রেইনবো কার লেখা, উইলিয়াম ওয়াটসওয়ার্থের সাথে কনফিউজড হতে পারেন। টিএস ইলিয়ট, ইম্পর্টেন্ট তথ্য, বর্ন ইন ইউএসএ, 13 বিসিএসে আসছিল, বাট লিভড ইন ইউকে, তার মানে ইউকে ন্যাশনালিটি আছে কিন্তু তার। তার ফেমাস ওয়ার্ক হচ্ছে জেরান্টিয়ন, 37 বিসিএসে আসছে। দ্য ওয়েস্টল্যান্ড, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টার দিলাম কিন্তু আসে নাই, এখানে স্টার বসিয়ে দিলাম যাতে ইম্পর্টেন্ট বুঝতে পারেন। দ্য লাভ সং অফ আলফ্রেড প্রফক, ঠিক আছে, তাহলে 41তম বিসিএসে আসছিল। আর মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, 40তম বিসিএসে আসছিল। দ্য হলো ম্যান, এটা ফেলবেন অবশ্যই নতুন তথ্য হিসেবে। দ্য ওয়েস্টার্ন ইম্পর্টেন্ট, এটা হয়তো যে কোনো সময় পরীক্ষায় চলে আসবে, কেন আসেনি এটা হচ্ছে সারপ্রাইজড। ওকে। আর্নেস্ট হেমিংওয়ে, দেখেন প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন এসেছে। ফেমাস ওয়ার্কস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, প্রত্যেকটাই পড়তে হবে আপনাকে। ওখানে হয়তো স্টার মারা নাই, মানে ওখানে সালে হয়তো আসে নাই, পড়তে হবে, সামনে যে কোনো সালে চলে আসবে। দ্য এ ফেয়ারওয়েল টু আর্মস, 10ম, 12 এবং 46তম বিসিএসে। ফরম দ্য বেল টুলস, 11 বিসিএসে আসছিল। দ্য সান অলসো রাইজেস,
সাহিত্য ইসলাম বিসিএস। দ্য সান রাইজিং আমরা দেখলাম জন ডানের মধ্যে, আর দ্য সান আলসো রাইজেস শাহিদ ইসলাম বিসিএস এ। হ্যাঁ, এগুলো অবশ্য এই যে একই সমজাতীয় লেখাগুলো যেগুলো আছে এগুলো স্পেসিফিক আলাদা করে নোট করে পড়বেন। অনেক সময় বিভিন্ন গাইড বইগুলোতে ওগুলো দেওয়া আছে। আর মেইন কোর্সে তো আমি আলাদা করে প্রত্যেকটা জায়গাতে আমি বলেই দিয়েছি যে যার সাথে যেটা মিল আছে অন্য কোনো রাইটারের সাথে, সেটা প্রত্যেকটা জায়গায় আমি ক্লারিফাই করে দিয়েছি যাতে আপনাদের বারবার শোনার মাধ্যমে এগুলো মুখস্থ হয়ে যায়। জর্জ অরওয়েল, অ্যানিমাল ফার্ম দেখেন 25তম বিসিএস এর আগে আসছিল দুইবার, 10ম এবং 28-এ। সামনে যে কোনো সময় আসবে আবার এখান থেকে। অ্যানিমাল ফার্ম কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন। আবার জর্জ অরওয়েলের দেখেন, এটা ইম্পর্টেন্ট, মানে কমন পড়েছিল 35তম বিসিএস এ, যারা আমার স্টুডেন্ট ছিলেন তারা এটা কমন পেয়েছিলেন। 1984, এটা কার লেখা? 45 নতুন আসছে কিন্তু কমন, কারণ জর্জ অরওয়েল সম্পর্কে পড়লে অ্যানিমাল ফার্ম পড়বেন, 1984 পড়বেন না এমন হয় না, পড়া হয়। এই দুইটা অবশ্যই পড়া হয়। হোমেস্টো ক্যাটালোনিয়া এর বাইরেও আছে। তো মোটামুটি এই তিনটা আমি এখানে এনেছি। ঠিক আছে, দেখেন মোটামুটি এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট রাইটার কিন্তু কমপ্লিট। মানে রাইটারের আন্ডারে তো অনেকগুলো সাহিত্যকর্ম, যার কারণে এটা কিন্তু ওইভাবে ক্যাটাগরি করেছি। আর এখানে খেয়াল করে দেখেন, এখানে বলা আছে ইম্পর্টেন্ট ওয়ার্কস 3 নম্বরে। এখন দেখ ইম্পর্টেন্ট ওয়ার্কস এর মধ্যে মধ্যে কিন্তু শুধু আমি নাম দিয়েছি, এখানে বইয়ের নাম দেওয়া আছে, যে ওয়ার্কস এর নাম দেওয়া আছে, আর এখানে অথরের নাম দেওয়া আছে, তাই না? সাইডে অথর্স এর নাম দেওয়া আছে। মানে এটা পড়বেন, একদম পড়ে ফেলবেন। এইভাবে কিন্তু এটা দেওয়া আছে, কিন্তু মানে যেটা ওগুলোর বাইরে, মানে ওগুলো আসে নাই, ওগুলোর মধ্যে যেটা আসে নাই দেখেন, খেয়াল করে দেখেন সাইডে এগুলো আসছে, কিন্তু এই যে কোন কোন রিসার্চে আসছে। এই পর্যন্ত খুব যে বেশি আছে আমারই তা কিন্তু না, মাত্র এখানে এই কয়টা দেওয়া আছে। আচ্ছা দেখেন, তাহলে বিয়লফ আমরা জানি যে এই রিলেটেড প্রশ্ন কখনো হয় নাই, হওয়ার চান্সও খুব কম, কারণ এলিজাবেথান পিরিয়ডে আগে সাধারণত যায় না। তারপরে আসেন যে এখানে বিয়লফ অ্যানোনিমাস, কার লেখাটা জানি না। পায়ার্স প্লোম্যান, উইলিয়াম ল্যাংল্যান্ড, মর্টি আর্থার, স্যার থমাস ম্যালোরি। আমরা মর্টি আর্থার টেনিসনের পোয়েমের মধ্যেও পড়লাম, কিন্তু এটাও কিন্তু আছে। তাহলে ডিভাইন কমেডি, দান্তে অ্যালিগেইরি, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ এটা এখান থেকে আসলে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। যে জায়গা থেকে আমি যা নিয়ে এসেছি, কারণ প্রত্যেকটা জায়গাতে একটা একটা জিনিস নিয়ে এসেছি, প্রত্যেকটাই আপনাকে পড়তে হবে। কারণ একটা একটা ধরে ধরে এনেছি, প্রত্যেকটা ফিল্টার করে ওইখানে যা যা দেওয়া হয়েছে, তারপরে যা বাদ থাকলো প্রত্যেকটা জায়গায় হয়তো একটা দুইটা এখানে রিপিট হইতে পারে আগের জায়গা থেকে, তো প্রত্যেকটা জায়গায় ফিল্টার করে এখানে নিয়ে এসেছি আমি। ইউটোপিয়া থমাস মোর, তারপর র্যালফ রয়স্টার ডয়েস্টার, নিকোলাস উডারের লেখা, আর্কেডিয়া স্যার ফিলিপ সিডনি। এটা পড়বেন কিভাবে? যখন আপনি পড়বেন আগের গুলো যা আছে তো এইভাবে আছে, কিন্তু এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। পড়ার পরে একটা প্রশ্ন, যদি পার্টনার থাকে পার্টনারকে, সে পার্টনার নামটা বলবে, আপনি অথরের নাম বলবেন, এইভাবে যেন মুখস্থ হওয়া যায়। বা পার্টনার না থাকলে নিজেই হাত দিয়ে ঢেকে রেখে বা কাগজ দিয়ে ঢেকে রেখে প্রথমটুকু দেখলে, প্রথম ওয়ার্ড দেখলে তো বুঝতে পারবেন যে এটা কি লেখা আছে। প্রত্যেকটা জিনিস এইভাবে এখানে পড়ে ফেলবেন, রিভিশন করবেন। ঠিক আছে? কোনোভাবেই যেন এখান থেকে প্রশ্ন আসলে ভুল না হয়। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, থমাস কিরের লেখা, 38তম বিসিএসে আসছিল। দ্য ডাচেস অফ মালফি, জন ওয়েবস্টার। টু ড্যাফোডিল, রবার্ট হেরিক। দ্য পিলগ্রিমস প্রসেস, জন বনিয়ান। অল ফর লাভ, জন ড্রাইডেন। ওকে, তাহলে ফেসবুক লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি স্ট্র্যাটেজিক্যাল কারণে, কারণ অনেকটুকুই আমি লাইভ করে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো ফেসবুক লাইভ করেছি। আরো 1 ঘন্টার মতো ক্লাস হবে বাদ বাকিটা, কারণ এখানে থার্ড টপিক শুরু করেছি। মানে আমরা টোটাল 14টা টপিক আছে, 14টা টপিক পর্যন্ত আমরা যাব। ফেসবুক লাইভটা এখন কমপ্লিট করছি। আর মানে ফ্রি ক্লাস, ফ্রি এই ক্লাসের ফ্রি যতটুকু এটা কমপ্লিট করে দিচ্ছি আমি। আর এর পরেরটুকু আমাদের অ্যাপেই ক্লাসটা হবে। ওকে, তাহলে অ্যাপে ব্যাক করলাম। এখন যেটা হবে যে আমি ফেসবুক লাইভ আমি দেখতে পাচ্ছি না। সো যদি কোনো কারণে মনে হয় যে আমি লাইভ থেকে বের হয়ে গেছি, মানে লাইভ থেকে বের হয়ে যাওয়া মানে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে, হ্যাঁ, তো আমি আমি যেহেতু এখন দেখতে পাবো না, তো নেটওয়ার্ক ইস্যুর কারণে যদি আমাকে বের করে দেয়, আগের মতো যেভাবে আমাকে কল দিতেন আপনারা সেভাবে আমাকে কল দিবেন। ওকে, তাহলে পরের অংশ শুরু করছি। অল ফর লাভ গেল, তাহলে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কনগ্রিভের লেখা। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ডব্লিউ ডব্লিউ, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম, মনে রাখতে পারেন এভাবে।
43-এ আসছিল রবিনসন ক্রুসো কার লেখা, ড্যানিয়েল ডিফোর লেখা। পামেলা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, স্যামুয়েল রিচার্ডসন, ওটা ওই যে জোসেফ অ্যান্ড্রুস, এই পামেলারই ক্রিটিক করে লিখেছিল সে। তারপর ইংলিশ ডিকশনারির রাইটারকে স্যামুয়েল জনসন, কতবার আসছে খেয়াল করে দেখেন। দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, অলিভার গোল্ডস্মিথ। স্কলার জিপসি, এটা GYP হইতো, আচ্ছা, ম্যাথু আর্নল্ড। আর দ্য স্প্যানিশ জিপসি, জর্জ এলিয়ট। তাহলে এটা কিন্তু কাছাকাছি আছে দুইটা, কারণ গন্ডগোল লাগবে। স্কলারটা কার লেখা? ম্যাথু এর লেখা। স্প্যানিশটা কার লেখা? এলিয়টের লেখা। ঠিক আছে, দুইটা এস আছে, এটা একটা হলো স্কলার আর একটা হলো স্প্যানিশ। হ্যাঁ, ম্যাথু আর্নল্ড, এটা খেয়াল রাখেন আলাদা আলাদা করে, স্কলার তারপরে স্প্যানিশ। ঠিক আছে, এটা উপর নিচে সিরিয়াল দিয়ে আপনি মনে রাখতে পারেন, বা নিচে উপরে সিরিয়াল দিয়ে আপনি মনে রাখতে পারেন যে উপরে নিচে কি পড়লেন। ঠিক আছে, দুইটাই কিন্তু কাছাকাছি। হ্যাঁ, তো পড়ে ফেলবেন। এটা এটা আপনারা নিজেরা টেকনিক বের করবেন, সব টেকনিক আমি শিখাই দিলাম না, যে কিভাবে এটার সাথে এটার কনফ্লিক্ট এড়াবেন, প্রশ্ন আসলে যেন আপনি সঠিক অ্যান্সার করতে পারেন, সেইভাবে কনফ্লিক্ট এড়াবেন এটা দিয়ে। ভ্যানিটি ফেয়ার, উইলিয়াম ম্যাকফেস থাকারে 41st বিসিএস আসছিল। দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, অস্কার ওয়াইল্ড। মনে হতে পারে এটা একদম অ্যাটিপিক্যাল নাম, এগুলো আসবে। হ্যাঁ, কখনো আসে নাই, কিন্তু এগুলো এতটাই ইম্পর্টেন্ট। নতুন প্রশ্ন একবার সেট হইলে এই জায়গাগুলো থেকে সেট হবে ওই রাইটার সম্পর্কে, এই জন্য এগুলো কিন্তু আনা। দ্য লাইট হাউস, এটা হচ্ছে রিপিট হয়েছে, আমি দেখলাম যে মিসেস ডালাওয়ে আর লাইট হাউস, ভার্জিনিয়া গল্ফ আলাদা করে আমি দিয়েছি ওখানে। জেন আয়ার, শার্লট বন্টি 43rd-এ আসছে। দুই বোন, শার্লট বন্টি অদারিং, সরি, তারপর এমিলি ব্রন্টি, এরা দুই বোন। জেন আয়ার তার লেখা, আর অদারিং হাইটটা হচ্ছে এমিলি ব্রন্টির লেখা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ, 80 ডেজ, জুলস ভার্ন তার লেখা। ওকে, এ ডলস হাউস, হেনরিক ইবসেনের লেখা। হার্ট অফ ডার্কনেস, ডার্ক, জোসেফ কনরাড। ডার্কের সাথে কনরাড, ডার্ক রেড, এই যে DAR, এখান থেকে উল্টা দিক থেকে DAR, এইটুকু খেয়াল করে দেখেন। মানে উচ্চারণ করলে কিন্তু ওর সাথে কিন্তু নামটা কিন্তু রিলেট করা যায়। দ্য গিফট অফ ম্যাগি, ও হেনরি। ও হেনরির ফুল নেম আছে, সামনে আমরা দেখব। জঙ্গল বুক, রুদ্র কিপলিং, রুডিয়ার্ড কিপলিং যেটা বলেন। দ্য টাইম মেশিন, HUS এর দুইটা লেখা আছে। দ্য টাইম মেশিন 41 বিশেষ আসছিল, ইনভিজিবল ম্যান ইম্পর্টেন্ট। রাইডার্স টু দ্য সি, এটা 35 বিশেষ আসলে এইভাবে, যেটা কোন জাতীয় লেখা? ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক বিশিষ্ট একটা নাটক, এক অঙ্ক বিশিষ্ট নাটক। রাইডার্স টু দ্য সি, এটা কার লেখা? জে.এম. শিনজের লেখা, জন মিলিংটন শিনস। এটা ফুল ফর্মটা আমি অ্যাড করে দিয়েছি, যেগুলো ফুল ফর্ম অ্যাড করা না এগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। বলা তো যায় না, যে যে কোনো সময় এখান থেকে প্রশ্ন হইতে পারে যে ফুল ফর্ম, মানে এটা সংক্ষেপে বলা আছে, এটা ফুল ফর্মটা কি তার নামের, হইতেও পারে। এ প্যাসেজ টু ইন্ডিয়া, E.M. ফার্স্টার। সত্যি দেখেন এগুলো কিন্তু সিরিয়ালে আসছে সবই। ইউলাইসিস, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে পোয়েমটা লিখেছে হচ্ছে আলফ্রেড টেনিসন, আর ইউলাইসিস নভেলটা লিখেছে জেমস জয়েস। 40 জন বিশেষ আসছিল। ডায়মন্ড নেকলেস, এটা একটা শর্ট স্টোরি, গিদা মাপাসা এটা লিখেছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ লিখেছে। 10 BCS আসছিলেন। দ্য গড অফ স্মল থিং, অরুন্ধতী রয়। অরুন্ধতী রয়ের দুইটা লেখা এখানে দেখতে পাচ্ছেন, দুইটাই বলা আছে, এবং দুইটাই কিন্তু রিসেন্ট BCS আসছিল। গড অফ স্মল থিং, অরুন্ধতী রয়। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা অরুন্ধতী রয়ের লেখা, ইন্ডিয়ান রাইটার, বুঝতেই পারছেন। 100 ইয়ার্স অফ সলিটিউড, G.G. মার্কুইজ। এইভাবে কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু দেখেন এই যে 43rd-এ কিন্তু ফার্স্ট প্রথমবার এসেছে, আগে কখনো এসেছে আসে নাই। কিন্তু এটা কিন্তু BCS প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু আমিও পড়েছি, বা অনেকেই কিন্তু পড়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ধরে কিন্তু এগুলো পড়ে নিতে হবে। যেমন ভাবে এখানেও উপরের গুলো তো ইম্পর্টেন্ট ধরেই পড়েছি, যেমন হার্ট অফ ডার্কনেস, এগুলো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এগুলো পড়তে হবে। দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম উদাহরণ দেওয়ার সময়, এগুলো ইম্পর্টেন্ট। প্রিভিয়াস সালে যদি না আসো তারপরে ইম্পর্টেন্ট, অর্থাৎ যা দিয়েছি সবই পড়ে ফেলতে হবে। মোবিডিক, খেয়াল করে দেখেন, এটা কিন্তু এই 43-44-এর আগে ইম্পর্টেন্ট মনে করতো না, কিন্তু আমার এটা কমন পড়েছিল, কিন্তু আমি নিজে পড়েছি। ঠিক আছে, তাহলে এখন ডেফিনেটলি দুইবার আসছে আপনার কাছে, এখন প্রশ্ন দেখে তো কমন মনেই হবে। এর আগেও কিন্তু এটা আমি নিজেও কিন্তু পড়েছি, এটা যে মোবিডিক হারম্যান মেলভেলির লেখা, পড়া হয়েছিল, অ্যান্সার করতে পেরেছিলাম। তাহলে মোবিডিক হারম্যান মেলভেলির লেখা। 43rd-এ
পরে 44তমতে এখান থেকেই বিগত সালের প্রশ্নের আলোকেই প্রশ্নটা হইল যে এইটা এই নোভেলটা কিসের কি নিয়ে লেখা? হোয়েল, তিমি মাছকে নিয়ে লেখা। মোবি ডিপটা কাকে নিয়ে লেখা? তিমি মাছকে নিয়ে লেখা। এটা ইম্পর্টেন্ট, এটা বুঝতেই পারছেন। মোবি ডিপ কাকে নিয়ে লেখা? তিমি মাছকে নিয়ে। ওকে, তারপর আসেন দ্য ডেফিনেশন অফ লাভ, অ্যান্ড্রু মারফেলের লেখা। টু হিজ কয় মিস্ট্রেস, এটাও অ্যান্ড্রু মারফেলের লেখা। সিরিয়ালে দুইটা পাশাপাশি দিয়েছে 45 বিসিএস, যেহেতু টু হিজ কয় মিস্ট্রেস আসছে, তো দ্য ডেফিনেশন অফ লাভ আসতে কতক্ষণ? দ্য অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার, উইলিয়াম সমারসেট মম 44 বিসিএস আসছিল। ওয়েটিং ফর গডট, স্যামুয়েল বেকেট। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষায় চলে আসবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষায় এগুলো চলে আসবে কিন্তু। ওকে, তারপর আসি তাহলে এখানে। এবার আসেন টাইটেল অফ অথর্স। মোটামুটি ওই পর্যন্ত শেষ, কিন্তু টাইটেল অফ অথর্স এর মধ্যে খুব বেশি পড়া নাই এগুলোতে, যেগুলো অলরেডি আমরা পড়েছি। যে ফাদার অফ কমেডি অফ হিউমার, মানে কিছুক্ষণ আগে বললাম ফাদার অফ কমেডি ছিল ওখানে, তো ফাদার অফ কমেডি অফ হিউমার ওটার কথাই বলা আছে বেন জনসন। দ্য কানেক্টেড উইথ মেডিকেল থিওরি, যেহেতু হিউমারটা মেডিকেলের সাথে সাথে কানেক্টেড, এই জন্য বলা আছে যে কোনটা মেডিকেল থিওরির সাথে কানেক্টেড। ডেফিনেটলি কমেডি অফ হিউমার, এটা হচ্ছে মেডিকেল থিওরির সাথে কানেক্টেড। এটা 15তম বিসিএস আসছিল। ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, এটা আপনারা এখন পারেন কি কি পড়া হয়েছে। ক্রিস্টোফার মার্লো। ফাদার অফ ইংলিশ নোবেল হেনরি ফিল্ডিং। ফাদার অফ শর্ট স্টোরি এডগার অ্যালান পো। ফাদার অফ মডার্ন পোয়েট্রি টি.এস. ইলিয়ট। তারপর ফাদার অফ ইংলিশ সনেট, হুম, থমাস ইয়াট সনেট। পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 36তম বিসিএসের এই প্রশ্নটি আসছিল। পোয়েট অফ বিউটি জন কিটস। পোয়েট অফ সুপার ন্যাচারালিজম এস.টি. কোলরিজ। হয়তো শর্ট ফর্ম দেওয়া আছে, পুরো নাম তো জানেন। পোয়েট অফ পোয়েট থেকে সেখানে একে দেখলাম এডমন্ড স্পেন্সার। ওকে, তাহলে ওইটা ওই পর্যন্তই। তারপর পেন নেম অফ অথর, এটা আবার অবশ্য কি এখানে আপনি চাইলে কমায় পড়তে পারেন, সুযোগ আছে। এটা কিন্তু মেইন কোর্স থেকে সরাসরি এটা আমি কপি পেস্ট করে দিয়েছি আপনাদের জন্য। মেইন কোর্স থেকে পুরোপুরি এটা কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? আমি কেন কপি পেস্ট করে দিয়েছি, তারও কারণ আছে। কেউ যদি পেন নেম সম্পর্কে সর্বোচ্চটা পড়তে চায়, সে যেন এখানে পড়তে পারে। কারণ পেন নেম বিষয়টা, এই টপিকটা পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। মানে এই টপিকটা এখন হয়তো পারে যে আগের প্রশ্নে রিপিট হইতে পারে হোক, কিন্তু টপিক হিসেবে আসার জন্য এটা ইম্পর্টেন্ট। এই জন্য দেওয়া, যে কেউ যদি অনেক বেশি পড়তে চায় সে যেন এখানে পড়তে পারে। তবে এখানে আমি কমাই দিই ডেফিনেটলি। ও হেনরি, এটা পেন নেম, তার রিয়েল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। 14তম বিসিএস আসছে। তারপর দেখেন তার রিয়েল নেম এটা কিন্তু তাকে আমরা পেন নেমেই চিনি। হ্যাঁ, তাকে কিন্তু পেন নেমে ও হেনরি নামে চিনি, রিয়েল নেম কিন্তু জানি না। এবার খেয়াল করেন, তাকে আমরা এই নামে চিনি, কিন্তু তার রিয়েল নেম এটা। আবার কিছু কিছু মানুষের আছে, যে রাইটার আছে যাদের আমরা রিয়েল নেম জানি কিন্তু তাদের পেন নেম পরীক্ষায় আসতে পারে। হুম, খেয়াল করে দেখেন হেনরি ফিল্ডিং এর নাম আমরা জানি এটা। হ্যাঁ, আমি স্টার দিচ্ছি কোন পাশে, যেটা আমরা জানি হেনরি ফিল্ডিং, আর তার মানে যেটা জানি তো জানি, তাহলে আসবে কি যেটা জানি না পরীক্ষায়? তাহলে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার, এটা পরীক্ষায় আসতে পারে এইভাবে। খেয়াল করে দেখেন জর্জ ইলিয়ট, আমরা পেন নেমটাই জানি, এটা কিন্তু পেন নেম জানি, পেন নেম রিয়েল নেমটা জানি না। তাহলে রিয়েল নেম ম্যারি অ্যান এভান্স, পরীক্ষা আসতে পারে। কারণ দেখেন যেগুলো আমরা পেন নেম গুলো খুব বেশি পরিচিত রিয়েল নেমের বাইরে, যেমন হেনরি ফিল্ডিংটা হয়তো বা আমরা রিয়েল নেমই আমরা জানি, পেন নেমে সে কিছু কিছু লেখা লিখেছে। হয়তো বা হেনরি ফিল্ডিং সম্পর্কে পেন নেম নাও আসতে পারে পরীক্ষায়, কিন্তু যাদেরকে পেন নামেই আসলে যারা লিখছে তাদের আসল নাম সম্পর্কে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জর্জ ইলিয়ট সে পেন নেমে লিখেছে, তার আসল নাম আসার সম্ভাবনা বেশি পরীক্ষায়। ম্যারি অ্যান ইভান্স। ইভেন জর্জ ওরওয়েল, এনিম্যাল ফার্ম কিছুক্ষণ আগে পড়লাম, সে পেন নেমেই লিখেছে, তার মানে তার আসল নাম জানতে চাইবে না পরীক্ষায়? চাইতে পারে। এরিক আর্থার ব্লেয়ার, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরগুলো দেখেন, আরগুলো কিন্তু মোটামুটি আমরা যদি চিন্তা করি যে কেউই কিন্তু মানে পেন নেমে লিখেছে, কিন্তু আমরা পড়ার সময় কিন্তু সরাসরি সেরকম পেন নেম কিন্তু আমরা পাইনি, ঠিক আছে? তাহলে আপনারা চাইলে যারা একদম কম পড়তে চান, প্রথম পাঁচটা পড়তে পারেন, প্রথম পাঁচটা পড়বেন। বজ, চার্লস ডিকেন্স একটা ইম্পর্টেন্ট নভেলিস্ট, আমরা জানি ভিক্টোরিয়ান যুগের নভেলিস্ট। কিন্তু সে যেহেতু যে নভেলিস্ট, সুতরাং তার পেন নামটা আসতে পারে ইম্পর্ট ফেমাস যেহেতু। তাহলে কেউ যদি একদম কম পড়তে চান, শুরুর পাঁচটা 1 2 3 4 5 এই বজ মানে চার্লস ডিকেন্স পর্যন্ত পড়ে ফেলবেন, এটা মিনিমাম, এটা পড়বেন।
পড়ে ফেলবেন। আর এর বাইরে যদি পড়তে চান, এগুলো যেগুলো আছে পড়তে পারেন। ইলিয়া চা, এটা পেন নেম, চার্লস ল্যাম্বের নাম। মার্ক টুইনের পূর্ণ নাম কি, মানে রিয়েল নেম কি? স্যামুয়েল ল্যাঙ্গারহন ক্লেমেন্স। কুরিয়ার বেল, শার্লট বন্টি। এলিস বেল, এমিলি বন্টি, দুই বোনের নাম আমি বলছি কিছুক্ষণ আগে, শার্লট বন্টি আর এমিলি বন্টি দুই বোন, এবং তাদের নামটা ওইভাবে তারা ব্যবহার করেছে। লুইস ক্যারল, চার্লস লুডউইচ ডকসন। এগুলো খুব কঠিন মনে হবে, এই জন্য আমি আপনাদের অপশন দিয়েছি। আমি এই পাঁচটা পড়বেন, এই পাঁচটা পড়বেন। তারপরে যদি কেউ পড়তে চান যে 6 আর 7 নম্বরটা পড়বেন, সে কুরিয়ার বেল পড়তে পারেন, এলিস বেল বলতে 6 7। কেউ বলতে পারেন না আমি 8 নম্বরটা পড়বো, সে মার্ক টুইন পড়তে পারেন। কেউ যদি বলতে পারেন নাম 9 নম্বরটা পড়বো, সে ইলিয়া পড়তে পারেন। কেউ যদি বলেন নাম 10 নম্বরটা সহ পড়বো, তারপরে চার্লস লুডউইস ডকসন, এটা পড়তে হবে। তার সিরিয়ালটা আমি বুঝিয়ে দিলাম, শুরুর পাঁচটা পড়তে হবে। এটা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। তাহলে ইম্পর্টেন্ট থেকে বুঝে কয়টা ধরে রাখতে পারেন সেটা আপনার কথা। তবে প্রথম পাঁচটা পড়বেনই পড়বেন। যদি মনে হয় যে প্রথম পাঁচটা পড়লে আর পরেরগুলো মনে রাখতে পারবেন না, তাহলে পরেরগুলোই বাদ দেন। তাহলে প্রথম পাঁচটা পড়েন। ওকে, এবার আসেন রাইটার্স কান্ট্রির ক্ষেত্রে কিছু টেকনিক আপনাকে বলে দিব, সেটা ডেফিনেটলি বলে দিব। কারণ দেখেন, ব্রিটিশটা হলো ম্যাক্সিমাম। এখন এই যে এখানে যা যা লেখা আছে, যেসব রাইটারের নামগুলো লেখা আছে, এর বাইরে যা যা পরীক্ষা আসার মতো সেগুলো সবই ব্রিটিশ। তাহলে ব্রিটিশটা আমরা পড়বো না, ম্যাক্সিমাম এটা। কিন্তু সমস্যা লাগবে হচ্ছে অন্যগুলোর সাথে, সমস্যা খুব কম লাগবে। সমস্যা লাগবে আমেরিকান এবং ব্রিটিশ দুইটা যদি অপশনে থাকে, এটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। মনে হবে তো দুইজনই ইংলিশ লিখেছে, তা দুইজনকে ইংলিশ হিসেবে ট্রিট করি, এরকম মনে হবে। ঠিক আছে? এই জন্য স্পেসিফিক্যালি বলবো যে আমেরিকানটা জাস্ট আলাদা করে ফেলেন। আমেরিকান এর বাইরেও রাইটার আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটারগুলো এখানে দিয়েছি। ও হেনরি 43rd আসছে, রবার্ট ফার্স্ট, ওয়ে, পার্লেস বাক। ডেফিনেটলি এই তিনটা ইম্পর্টেন্ট, আপনারা বুঝতেই পারছেন নাম দেখে। বার্টন রাসেল, তারপর টনি মরিসনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমেরিকান এই পাঁচটা নাম যদি আপনারা, ছয়টা নাম যদি আপনারা পড়ে ফেলেন, তাহলে আলটিমেটলি ব্রিটিশ থেকে আপনারা আলাদা করতে পারবেন, আশা করা যায় আলাদা করার মতো কমন পাবেন। তারপর ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ, জর্জ ওরেল, রুদ্র কিপলিং, তারপর উইলিয়াম ম্যাকফিস থ্যাকারে। নাম শুনেই মনে হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু তারা ব্রিটিশ নাগরিক। ইন্ডিয়ান বর্ন আমেরিকান নাই, কিন্তু এরা ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ, এটা দেখে বুঝবেন। আর একদম রিয়েলি ইন্ডিয়ান যারা, আর কে নারায়ণ, আর ইসলাম বিশ্বাস আসছিল এইভাবে, সালমান রুশদি, তারপর অরুন্ধতী রয় কিছুক্ষণ আগে বললাম, দেশাই। হুম। তারপর আসেন স্কটিশ। স্কটিশ গুলোর সাথে স্কট বা স্যার এগুলো লেখা থাকে, দেখেন। স্যার অল্টার স্কট, স্যার আর্থার কনান ডয়েল, আর এল স্টিভেনসন। নাম দেখলেই মনে হবে যে এরা স্কটিশ, সুতরাং সেভাবে পড়তে হবে। এটা এই পেজে রেখেছি স্কটিশটা একটাই কারণে, যে ওইগুলোর সাথে এটা যেন থাকে, স্কটিশ থেকে যেন আইরিশটা যেন আলাদা হয়। হুম। আবার আইরিশের কি ডাব্লিউ বি এগুলো দিয়ে শুরু, জিবি, এগুলো দিয়ে শুরু, খেয়াল করে দেখেন। এটা ডাবল হয়ে গেছে। আইরিশ, আইরিশটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। শেষের দিকে দেখলে বুঝবেন যে প্রত্যেকটা বস্তু ইম্পর্টেন্ট। ডাব্লিউ ইয়ার্স, জিবি শ, জনাথন সুইফট, স্যামুয়েল ব্যাকেট, জেমস জয়েস, অস্কার ওয়াইল্ড, অলিভার গোল্ডস্মিথ, পড়ে ফেলবেন। নাম দেখলে কিন্তু আইরিশ আইরিশ মনে হবে এগুলো। এই দুইটা দেখুন কাছাকাছি সেম, জনাথন সুইফট, স্যামুয়েল ব্যাকেট কাছাকাছি, জেমস জয়েস, তারপর অস্কার ওয়াইল্ড, অলিভার গোল্ডস্মিথ। তো কোনটার আইরিশ রাইটার না দেখেন? ওয়াল্টার অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস, জনাথন সুইফট, ডিএস লরেন্স, ডেফিনেটলি। তাহলে এটা কিন্তু 43rd এই ধরনের প্রশ্ন এসেছিল, জাস্ট এখানে আমি উদাহরণ দিয়েছি এখানে এইভাবে। ফ্রান্স, আলেকজান্ডার ডুমাস, জা পল সার্ত্রে, রাশিয়ান লিও টলস্টয়, বরিস পাস্তারনাক, জুলস ভার্নে। এই পর্যন্তই বলা আছে। এরপর আসেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি শেক্সপিয়ার ক্যারেক্টারটা ওই লেকচার থেকে পড়ে ফেলেন, তাহলে এখান থেকে না পড়লেও চলছে, লেকচারে কম বেশি করে দেওয়া আছে। আর যদি না লেকচার থেকে পড়তে চান না, ইম্পর্টেন্ট গুলো এখানে বলা আছে। আপনি মনে হয় যে যদি এর চেয়ে কমাতে চান কমাবেন, কিন্তু সালে যেগুলো আসছে সেগুলো কমাবেন না। হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক তাকে বলা হচ্ছে, এবং এই হ্যামলেটের পটভূমিটাও ডেনমার্ক, এটা 43rd আসছিল। ক্লডিয়াস, গার্টুর অফ ফিলে, পড়ে ফেলবেন একদম। কমগুলোই এখানে অ্যাড করে দিয়েছি। ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, বানকুও, ম্যাকডফ। ওথেলো, এ মুর, এটা কিন্তু আসছিল পরীক্ষায় 35 বিসিএস এ। ওথেলো কোন ধরনের মানুষ, কোন জাতির মানুষ? একটা মুর। ডেসডিমোনা 45 বিসিএস আসছিল, কোনটার ক্যারেক্টার? ওথেলোর ক্যারেক্টার, ইয়াগো। মার্চেন্ট অফ ভেনিস, এটা দুইবার আসছিল। মানে এর মধ্যে আসছিল যে এটা কাকে নিয়ে লেখা আসছিল, একবার জিউকে নিয়ে লেখা। আর শাইলকটা কার ক্যারেক্টার? মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টার 41 আর 36। শাইলক অ্যান্টনিও পোর্শিয়া।
তারপরে মেজর ফর মেজর, ইসাবেলা। ইসাবেলাটাই সাধারণত পরীক্ষায় আসতে পারে, অ্যাঞ্জেলো। তারপরে ডিউক ভিনসেন্সিও, এটা দেওয়া আছে কিন্তু। তারপর একটা পড়তে চাইলে এটা অবশ্যই পড়ে নেবেন। তবে খেয়াল করে দেখেন আপনারা যে মানে আমি বলবো যে মেইন কোর্স থেকে, মানে মেইন কোর্সের ভিডিওটাই তো ওখানে দেওয়া আছে, ওখানে কিন্তু এর বাইরে হয়তো বা কিছু প্লে দেওয়া আছে, সেখান থেকে কিছু ক্যারেক্টার দেওয়া আছে। তো আমি দেখেছি যে ওই ক্লাসের মধ্যেও যেভাবে আমি ইম্পর্টেন্ট তথ্য সেট করে দিয়েছি, ওগুলো যদি পড়েন কমন পাবেন। যেমন 44তম বিসিএস ক্যালিবান আসছিল, ডেফিনেটলি এটা প্রশ্ন কমন ছিল, পারা গেছে। ক্যালিবান, প্রসপেরো, মিরান্ডা, এই তিনটা থেকে এটা কমন আসছিল। জুলিয়াস সিজার, ব্রুটাস, এই দুইটাই সাধারণত বেশি ইম্পর্টেন্ট। ব্রুটাসটা, তার মার্ক অ্যান্টোনিটো আছে, তার মানে টেম্পেস্টের মধ্যে ক্যালিবান আসছে, তাহলে প্রসপেরো, মিরান্ডা এটা পড়ে নেবেন যেহেতু আসছিল। তাহলে এক্সপিরিয়েন্স ক্যারেক্টার এগুলা, আদার ইম্পর্টেন্ট ক্যারেক্টার। দেখেন, মনে হইতে পারে যে পুরো বই মিলে তো এতটুকুই দেওয়া আছে, হ্যাঁ, এর বাইরে কিন্তু আরো বহু বহু ক্যারেক্টার আছে। তো একদম ফিল্টার করে যেগুলো না পড়লেই নয়, আমি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফাস্টাস, তার মধ্যে ফাস্টাস ডেফিনেটলি থাকবে, লুসিফার আছে, মেফিস্টোফেলস আছে, কর্লিনাস, তারপরে আছে হেলেন অফ ট্রয়। ঠিক আছে, হেলেন অফ ট্রয় সে আছে। তাহলে ডক্টর ফাস্টাস ইম্পর্টেন্ট, ডেফিনেটলি আপনাকে পড়ে ফেলতে হবে। প্রত্যেকটাই ক্যারেক্টার দেখবেন। বেন জনসনের ভলপন, ভলপন আছে, মশা আছে, বনারিও আছে। ভলপনের মধ্যে ভলপন থাকবেই। এটা হয়তো প্রিভিয়াস সালে আসেনি, কিন্তু আসবে, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে, ইম্পর্টেন্ট। যে বিষয় হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর হচ্ছে পিগমেলিয়ন। ওই যে পিগমেলিয়নটা আসছিল কিভাবে, যেটা আমি বললাম যে পিগমেলিয়নটা মনে হলো যে কোথাও দেখেছি, ওই যে তখন বলেছিলাম। তাহলে পিগমেলিয়নটা আসছিল হচ্ছে ক্যারেক্টার হিসেবে, যে আলফ্রেড ডোলিটলটা এখানেও কালার করা লাগতো। কোন ক্যারেক্টার, মানে কোনটার, এই ক্যারেক্টারটা কোন নাটকের, পিগমেলিয়নের। আর্মস অ্যান্ড দ্য ম্যানের ক্ষেত্রে ক্যাথারিনটা অবশ্যই পড়বেন। নিকোলা দুইটা বলা আছে, ক্যাথারিনটা মাস্ট পড়তে হবে। তাহলে আলফ্রেড ডোলিটল আর হেনরি হিগিন্স, পিগমেলিয়ন। যেহেতু আলফ্রেড ডোলিটল আসছে, তাহলে হেনরি হিগিন্স পড়াটা আপনি বাধ্য হয়ে গেলেন এখন। ইএম ফস্টারের লেখা এ প্যাসেজ টু ইন্ডিয়া 41st আসছিল, 41st মধ্যে এটা আসছিল, আদেলা অ্যান্ড মিস্টার মুর। আদেলার পুরো নাম হচ্ছে আদেলা কুইস্টার, মিস্টার মুর ডক্টর আরিস, এরা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার। ড্যানিয়েল ডিফো হচ্ছে রবিনসন ক্রুশো লিখেছে, এর মধ্যে রবিনসন আছে, ফ্রাইডে আছে, জুরি আছে। জন মিল্টনের প্যারাডাইস লস্টে কি আছে, অ্যাডাম আছে, ইভ আছে, শয়তান আছে, মাইকেল আছে, লুসিফার আছে। ডন জুয়ান, লর্ড বাইরন, যেহেতু এটা রেবেল পয়েট, ডন জুয়ান থাকবে। আলফা, আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান, এই ডেথ অফ এ সেলসম্যানের মধ্যে আছে উইলি নোমান, লিন্ডা নোমান। আসতে পারে পরীক্ষায় উইলি নোমানটা কোনটার ক্যারেক্টার, ডেথ অফ সেলসম্যান খুব ইম্পর্টেন্ট। চার্লস ডিকেন্সের দ্য গ্রেট এক্সপেকটেশন আছে, এর মধ্যে পিপ, এস্টেলা, অ্যাবেল ম্যাকউইচ, তিনটা নাম। তবে পিপটা কিন্তু একটা শর্ট ফর্ম, তার পুরো নাম কিন্তু ফিলিপ পিরিপ। দুটাকে এক জায়গায় যদি শর্ট করে উচ্চারণ করে, তার নাম হয় পিপ, ফিলিপ পিরিপ। ঠিক আছে, ওকে। তাহলে এটা জানা থাকলো, পিপটা তো এমনি জানেনি। এমিলি ব্রন্টির অদারিং হাইটের মধ্যে আছে হেথক্লিফ, এটা 40তম বিসিএসে আসছে। তাহলে এখান থেকে অদারিং হাইটের আরেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, ক্যাথারিন আর্নশ। ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আলেকজান্ডার পোপ, পোপের হচ্ছে রেপ অফ দ্য লকের নায়িকা হচ্ছে বেলিন্ডা, নায়ক অ্যারিয়েল। তাই বেলিন্ডা অ্যারিয়েল। থমাস হার্ডির ক্ষেত্রে যে বললাম দ্য রিটার্ন অফ নেটিভ, এটা দুইবার আসছে, আগে নর্মালি আসছে একবার, আবার ক্যারেক্টার হিসেবে আসছে, ইম্পর্টেন্ট। তাহলে রিটার্ন অফ নেটিভ এর হচ্ছে ক্যারেক্টার হচ্ছে কিম ইয়োব্রাইট, 35তম বিসিএসে আসছে। আর একটা হচ্ছে থমাসিন ইয়োব্রাইট, অর্থাৎ ইয়োব্রাইট শেষে থাকলেই হইল। ইয়োব্রাইট দিয়ে যে এটা ক্যারেক্টার, এটা হচ্ছে রিটার্ন অফ নেটিভের। দ্য প্রাইড অফ প্রিজুডিস, এটা এলিজাবেথ বেনেট, চ্যান বেনেট, মিসেস ডার্সি, যেটা কিনা আমি এই আগেও আমরা দেখলাম আর কি। তাহলে এইগুলা। দেন আসেন কোটেশন। কোটেশনের মধ্যে আমি বললাম যে উইলিয়াম শেক্সপিয়ারের যে কোটেশনগুলো ফ্রম ইউটিউব ভিডিও, ওই যে ভিডিওটা দিয়েছি ওখান থেকে দেখবেন। কারণ হ্যামলেটের মধ্যে এখানে তিনটা আসছে, তো আমি এই তিনটে এখানে অ্যাড করে দিই। হ্যামলেটের কিন্তু 7টা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিন্তু আছে, এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। আমি বলবো যে কোটেশনের যে উইলিয়াম শেক্সপিয়ারের পার্টটা, ওটা ওখান থেকে পড়ে নেবেন। আর তারপরে ম্যাকবেথের ক্ষেত্রে এই দুইটা আসছে, তো এখানে দেওয়া আছে, এর বাইরেও কিন্তু আরো কিছু আছে। তাহলে পড়ে নিয়ে, মানে আমি আর বললাম না এখানে, হ্যাঁ দেওয়া আছে, এটা পড়ে নিয়েন, এগুলো সবই ইম্পর্টেন্ট। জুলিয়াস সিজার দেখেন এখানে বলা নাই,
কিন্তু আমার ওই লেকচারে বলা আছে। তাহলে নতুন কোনো প্রশ্ন যদি এখান থেকে আসে ইম্পর্টেন্ট, ওখানে অ্যাজ ইউ লাইক ইট এটা আসছে, এটা 44তম বিসিএস লেকচার থেকে কমন ছিল। কিং লেয়ারের এটা লেকচার থেকে কমন ছিল। এগুলো তো নতুন, কিন্তু কমন ছিল কারণ এগুলো পড়ানো হয়েছে। তাহলে মার্চেন্ট অফ ভেনিস সম্পর্কে যে তথ্য দেওয়া আছে বা কোটেশন, এটা পড়ে নিয়ে। মিজার ফর মিজার এটার ক্ষেত্রে একই। তারপর রোমিও এন্ড জুলিয়েট, ঠিক আছে, এটা 40তম বিসিএস আসছিল। হোয়াট ইজ ইন নেম, নামে কি আসে, এইটুকু দিয়ে মনে রাখলেই হবে। এটা কে বলেছিল? জুলিয়েট। 40তম বিসিএস আসছিল। প্রশ্ন রিপিট হইতে পারে, প্রশ্ন আবার এটা হইতে পারে এটা কোনটার লেখা, রোমিও এন্ড জুলিয়েট লেখা। ওকে, তাহলে ওটা ওইভাবে পড়ে ফেলবেন। আর আদার্সের যেটা দেওয়া আছে, মানে উইলিয়াম শেক্সপিয়ারটা লেকচার থেকে পড়ে ফেলবেন, আর আদার্স যেটা আছে সেটা এই পিডিএফ থেকে পড়বেন। হ্যাঁ, পিডিএফ থেকে পড়বেন। দেখেন এই ক্রিস্টোফার মার্লোর যেটা ডক্টর, সবগুলো ডক্টর ফাস্টাসের লেখা, ডক্টর ফাস্টাসের মধ্যে আছে সবগুলি। দেখেন এই দুইটা অলরেডি আসছে, সুইট হেলেন দিয়ে, তারপর হোয়াট ইজ দ্য ফেস, দুইটা আসছে 40 এবং 41। তার মানে ইম্পর্টেন্ট কি, ডক্টর ফাস্টাসের আরো কিছু লেখা ইম্পর্টেন্ট। তাহলে সেই আশঙ্কা থেকে আমি এই দুইটা আরো অ্যাড করে দিয়েছি। দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, দ্যাটস আর্ট, হেল ইজ জাস্ট এ ফেবল। মানে এইটা আপনারা গুরুত্ব দিয়ে একটু পড়বেন। আসে নাই যদিও, তারপর গুরুত্ব দিবেন, কারণ প্রিভিয়াসলি আসছে, এগুলো থেকে আবার প্রশ্ন হইতে পারে। ওকে, তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রেও তাই, 35তমতে আসছিল এবং 36তমতে আসছিল। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান আর অল, এর দুইটা আসছিল। আর পোয়েট্রি নিয়ে তার হচ্ছে একটা ডেফিনেশন দেওয়া আছে, সেটা সে বলেছে, সেটা ইম্পর্টেন্ট, এটা আমি অ্যাড করে দিয়েছি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন। এটা আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, অ্যাড করে দিয়েছি। কেউ যদি এটা বাদ দিয়ে পড়তে চান পড়তে পারেন, কিন্তু এই প্রথম তিনটা অবশ্যই পড়ে নিন। এর বাইরেও আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, শর্ট করে দিয়েছি। তাহলে জন কিটসের এন্ডাইমিয়ন কিছুক্ষণ আগে দেখলাম, এ থিং অফ বিউটি জয় ফর এভার আগেও দেখেছি। ট্রুথ ইজ ট্রুথ, ট্রুথ বিউটি 15তম বিসিএসে আসছিল। আর শেষেরটা খেয়াল করে দেখেন, হোয়ার আর দ্য সং অফ স্প্রিং, এটা নতুন, কমন আসে নাই, 40তম বিসিএসে প্রথমবারের মতো আসছিল। আর বিউটি অফ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা কোনটার লেখা? ওড অন এ গ্রেসিয়ান আর্ন। অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। ওড অন এ গ্রেসিয়ান আর্নের আরেকটা লেখা হচ্ছে হার্ড মেলোডিস আর সুইট। চারটেই পড়বেন। প্রথম তিনটা পড়তে বলতাম, কিন্তু যেহেতু শেষটাও 40তম বিসিএসে আসছে, তো বিগত সালের প্রশ্ন থেকে রিপিট হওয়ার একটা চান্স থাকতে পারে, তো ডেফিনেটলি পড়ে নিতে হবে আপনাকে। তারপর ডাইলান থমাস, এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ফার্ন হিল। তাহলে ফার্ন হিলটা কার লেখা? ডাইলান থমাসের লেখা। এই জন্য আমি অ্যাড করেছি, সামনের বিসিএস এখান থেকে প্রশ্ন হইতে পারে যে ফার্ন হিল কার লেখা? ডাইলান থমাসের লেখা। তাহলে এখানে কোটেশনটা দেওয়া আছে, টাইম হেল্ড মি গ্রিন, এতটুকুই পড়েন, তাহলে মনে থাকবে। এটা 41তম বিসিএস আসছিল, ডাইলান থমাসের লেখা, ফার্ন হিলে এটা লেখা আছে। এটা দেওয়া আছে, তার মানে কি এটা ফার্ন হিল থেকে লেখা হয়েছে, নেওয়া হয়েছে। এই যে এটা নীলকালি, এটা নীলকালি। তারপর পিভি শেলি, সবগুলো পড়ে ফেলবেন। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওকে। তাহলে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, আর ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এটা 44তম বিসিএস আসছিল। আওয়ার সুইটেস্ট সং আর দ্য স্যাডেস্ট থট, যেটা বলে টু স্কাইলারকে বলা আছে। আর পোয়েট সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন, এটা একটা পড়ে নেবেন, দুইজনের বক্তব্যই আছে। ডাব্লিউ বি ইয়ার্স এর, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে, ডাব্লিউ বি ইয়ার্স এর হচ্ছে অন্যান্য সাহিত্যকর্ম আসছিল, কিন্তু 44তম বিসিএসে দেখা গেল যে এস্টার 1916 থেকে একটা কি আসছে, কোটেশন দিয়ে রাখছে। তাহলে অল চেঞ্জড, চেঞ্জড আটারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন, পুরোটা এটা। তাহলে এটা আবার রিপিট হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোটেশন। জন মিল্টন, এটা প্যারাডাইস লস্ট থেকে দুইটা কথা বলা আছে, বেটার টু রেইন ইন হেল দ্যাট টু সার্ভ ইন 43rd আসছে। আবার এটা আবার দেখা যাচ্ছে যে প্যারাডাইস লস্টে আর কথা বলা আছে যে হেভেন অফ হেল অ্যান্ড হেল অফ হেভেন, একটা ভাইস ভার্সা কথা বলা আছে। তার মানে হেল, হেল হেভেন এগুলো দেখলে প্যারাডাইস লস্টে যেতে পারেন আর কি। জন ডন, ফর গডস সেক হোল্ড ইওর টাং এন্ড লেট মি লাভ, এটা 38তম বিসিএসে বলা আছে। কত কোনটাতে আসছিল? ক্যানোনাইজেশন, জন ডনের। কিন্তু ক্যানোনাইজেশন আমরা পড়ার সময় পড়িনি, কিন্তু এখানে কিন্তু আমরা পড়ে ফেললাম। ফর হোম বেল টুলস, ইট টুলস ফর দি, ইম্পর্টেন্ট, দুইটাই দেখে নিন। আলেকজান্ডার পোপ সম্পর্কে ডেফিনেটলি হয়তো আসে নাই, কিন্তু এগুলো সবই দেখে নিবেন, পড়বেন, প্রত্যেকটা আমাদের পরিচিত ডায়লগ। ফ্রান্সিস বেকনের এর বাইরে আরো অনেক বহু কিছু আছে। আমরা জানি যে এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর নলেজ ইজ পাওয়ার, এটা আমরা বহুবার করি। সুতরাং এই কথাটা কে বলেছে এটাও জানা দরকার, ফ্রান্সিস বেকন। কিন্তু এই দুইটা তো খুব ইম্পর্টেন্ট। আরো আমরা হয়তো মেইন কোর্সে এর বাইরে অনেক পড়েছি ফ্রান্সিস বেকনের লেখাগুলো, কি কোটেশন আছে।
তো এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে তিনটা এটা সহ আর কি, তিনটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটা একদমই বাদ দেওয়া যাবে না। আলফ্রেড টেনিসন, খেয়াল করে দেখেন, আলফ্রেড টেনিসন দিয়ে এখানে আমি সর্বনাশ করে দিছি, তাই না? কতগুলো দিয়েছি, কিন্তু আলফ্রেড টেনিসন সম্পর্কে কিন্তু এই যে প্রশ্ন এসেছে যেটা, দেখেন, মেড উইক বাই টাইম ফেট বাট স্ট্রং ইন উইল, এইটুকু আসছিল। আবার টু স্ট্রাইভ টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, পুরোটাই আসছিল 43rd-এ, যেটা কোন জায়গা থেকে লেখা? আলফ্রেড টেনিসনের ইউলাইসিস থেকে আসছে এটা। কিন্তু আমি বলবো যদি পড়তে চান তাহলে এই যে এই কালার যেটা দিয়েছি, টু স্ট্রাইভ টু সিক, এটা পড়া মানে মনে রাখার জন্য পড়তে পারেন। আর মর্টিডি আর্থার 40তম বিসিএস আসছিল, এটা দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং এ টু এ নিউ প্লেস, এ প্লেস টু নিউ, এটা বলা আছে। তাহলে এটা কিন্তু আপনাকে পড়তে হবে। এখন এর বাইরে যেগুলো আছে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, নতুন যদি কোনো কিছু আসে, যেমন ইউলাইসিস সম্পর্কে এই লাইনটা বহুবার বহু জনের দ্বারা এটা পড়েছেন, আপনারা খেয়াল করে দেখেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো সবাই? ফাতেমাতুজ জোহরা, কাকলি, সোনিয়া, রূপান্তি, সাইফুল, যারা আছেন, যে কোনো একজন রেসপন্স করেন। সব ঠিক আছে কিনা? যে কোনো একজন আছেন না নাই? ওকে, সাইফুল, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তাহলে দেখেন এইটা কিন্তু আমি বলবো যে যদি মনে হয় আলফা টেনশন সম্পর্কে একটা কঠিন প্রশ্ন, কঠিন কোটেশন আসতে পারে এখান থেকে, তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বহুবার শুনেছেন আপনারা হয়তো। তাহলে এইটা বাদ, এই তিনটা তো তার মানে আপনাকে হইলই সবকিছু। আর উপরে কি হইলো? নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, ইম্পর্টেন্ট। ইনটু দ্য ডেথ অফ আমার কাছে খুব চমৎকার একটা লাইন, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, খুব চমৎকার লাগে এটা। আর টিজ বেটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট, জাস্ট প্রথম লাইনটুকু আপনার পড়বেন, পুরোটা পড়ার দরকার নেই। হুম, এটা হচ্ছে পড়তে একটু কষ্ট মনে হবে, কিন্তু একটু পড়ে বারবার পড়েন, মুখস্থ করেন না, মুখস্থ করার দরকার নেই প্রয়োজনে, যদি খুব বেশি মাথায় পেন দেয়, কিন্তু বারবার দেখেন একটু। এবার আসেন লিটারেরি টার্মস এর মধ্যে। এখন আসেন যে লিটারেরি টার্মস এর মধ্যে খুব বেশি আমি দেইনি, অ্যালিগরি, অ্যালিউশন। আচ্ছা, এদের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি বলি যে আপনি এর আগে যেখান থেকে পড়েছেন, এখানে যেগুলো দিয়েছি হয়তো বা মানে উত্তর সঠিক শর্ট ফর্মে দেওয়া আছে, আপনি হয়তো বা এর চেয়েতেও বড় কিছু করে পড়েছেন বা উদাহরণ দিয়েও পড়েছেন। আপনি এর আগে থেকে যেখান থেকে পড়েছেন, বই বা গাইড থেকে যেটাই পড়েন না কেন, বা আমি লেকচারেও কিন্তু পড়িয়েছি, সেখানে হয়তো বা এটা সরাসরি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আমি। তা আপনারা যারা মেইন কোর্স স্টুডেন্ট বা আগে বই বা গাইড থেকে পড়েছেন, তারা সেই জায়গা থেকে পড়তে পারেন, শুধু এই টার্মগুলো দাগাই নেবেন কমন হিসেবে। ব্যালাড, ব্ল্যাঙ্ক ভার্স, ক্যাটাস্ট্রফি, ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স তো 2বার আসছিল, এপিক, এলিজি, হ্যাঁ। কিন্তু কেউ যদি মনে হয় যে না, ওগুলো না পড়লেও চলবে, আমি বুঝি, তাহলে শর্টলি আপনি এখান থেকেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একদম কম দেওয়া আছে, খুব বেশি না, এই পর্যন্তই দেওয়া আছে। দেখেন, ফিকশন, হাইম, লিমেরিক, মেলোড্রামা, মেকিভেলিয়ান ক্যারেক্টার, পোয়েট লরেট, প্রোটাগনিস্ট, এগুলোই আছে, বেশি নাই। কোনটা কোন সালে আসছে সেটা দেখে বুঝতে পারছেন, এখান থেকে খুব বেশি প্রশ্ন যে আসে এমনও না। তারপরে ফিগার অফ স্পিচ, এখান থেকেও খুব বেশি প্রশ্ন আমরা আসতে দেখিনি, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে অ্যাজোনেন্স, অ্যালিটারেশন, এই দুইটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, উদাহরণ সহ আমি এখানে বলে দিলাম। তার মানে 37তম বিসিএস অ্যালিটারেশনটা আসছিল। হাইপারবোল, এগুলোর ক্ষেত্রেও তাই, যা আছে এখানে নাও থাকতে পারে, আপনার মনে হতে পারে আপনি যা পড়ছেন সেটাও পড়তে পারেন। হাইপারবোল, মেটাফোর, টু আনলাইক থিংস, কম্পারিজন, তারপরে কম্পারিজন আনলাইক থিংস ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ দিয়ে যদি কম্পেয়ার করা হয়, তাহলে সেটা সিমিলি হয়। আর মেটাফোরটা এটা ছাড়াই, লাইক অ্যাজ বাদ দিয়ে যদি কম্পেয়ার করা হয়, সেটা মেটাফোর। দুটো 2 পেজে আছে, যাতে এটার সাথে এটা সংঘর্ষ না হয়। অক্সিমরন, পার্সনিফিকেশন, প্যারাডক্স, কমপ্লিট। দেখছেন, খুব কম, একদম স্পেসিফিক যেগুলো পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট, সেগুলো দেওয়া হয়েছে। তারপরে এলএজি, এগুলো আসলে অলরেডি আমরা পড়ে ফেলেছি, খেয়াল করে দেখেন, অলরেডি সবই পড়ে ফেলেছি। কিন্তু এখানে আমি আপনাদের গুছিয়ে দিয়েছি, এটা আমি মেইন কোর্স থেকেই দিয়েছি, মেইন কোর্সে এভাবে দেওয়া আছে, আমি ওখান থেকেই কপি করে আপনাদের এখানে দিয়ে দিয়েছি। তাহলে অ্যাস্টোফেলের রাইটারকে কার মৃত্যুতে লেখা হয়েছিল, লাইসিডাসের লেখককে কার মৃত্যুতে লেখা হয়েছিল। হ্যাঁ, এখানে 5টা দেওয়া আছে, 5টাই পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। রাইটারের নাম হিসেবে বা সাহিত্যকর্ম হিসেবে ইম্পর্টেন্ট, কার মৃত্যুতে লিখেছে সেগুলো ইম্পর্টেন্ট। হুম, আমরা দেখেছি যে
এটাও কিন্তু সালে আসছিল। এই যে এটাও সালে আসছিল, জন কিটসেরটাও সালে আসছিল, আমরা দেখেছি। তারপর উইনার্স অফ নোবেল প্রাইজ 35তম বিসিএস উইনার হিসেবে আসছিল। এখানে খেয়াল করে দেখেন যে আসলে কোনগুলো পড়বেন। 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, এটা পড়তে পারেন। সবচেয়ে ইয়াংগেস্ট নোবেল প্রাইজ উইনার ছিল হচ্ছে রুদ্র কিপলিং। সালটা পড়ার দরকার নেই এগুলোর ক্ষেত্রে। তার জঙ্গল বুক লেখা, এটা হিসেবে পড়বেন, এগুলো দরকার নেই এখানে। 1923-25 দুইটা একসাথে দেওয়া আছে, জিবি শ ডাব্লিউ বিয়ার্স। খেয়াল করে দেখেন দুইজনই আইরিশ মানুষ, তাই না? 23-25 মিল আছে নামের মধ্যে। আপনি 25টা কিছুক্ষণ আগে পড়লেন, তাহলে এই সালটা ইম্পর্টেন্ট, পড়ে নিতে পারেন। টিএস ইলিয়ট, এই তিনটা আবার একসাথে দিয়েছে, 48, 49, 50। টিএস ইলিয়ট, ফকনার, বার্ট্রান্ড রাসেল। তাহলে দেখেন বার্ট্রান্ড রাসেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, 12 বিসিএস আসছিল। তিনি একজন ফিলোসোফার, কিন্তু লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছে। ফিলোসোফার বাট অ্যাওয়ার্ডেড ইন লিটারেচার। পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন এসেছিল। সালটা এইভাবে দেখতে পারেন। টিএস ইলিয়টের সালটাই ইম্পর্টেন্ট, ফকনারটা অতটা ইম্পর্টেন্ট না, আপনারা জানেন, আমি পড়াইনি এইভাবে। তারপর 1950 ইম্পর্টেন্ট, 48-50 এইভাবে পড়তে পারেন গ্যাপ দিয়ে, যে 23-25 এখানে 48-50 গ্যাপ দিয়ে পড়তে পারেন। তারপরে আবার দুইটা একসাথে, উইনস্টন চার্চিল, ইনি আবার কি রাজনীতিবিদ ছিলেন। ইনি আবার রাজনীতিবিদ, কিন্তু আবার সাহিত্য নোবেল পেয়েছে। এটা একটা ব্যাপার, এটা অবশ্য আপনি সাধারণ জ্ঞানেও পড়েছেন। আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি লিখেছে, এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল 1954 সালে। তাহলে এইটা এইভাবে পড়বেন। আর এখানে খালি কয়েকটা নাম দেখবেন যে যে নিচের এই মানুষগুলো নোবেল পুরস্কার পেয়েছে। কারণ কখনো কখনো এটা আসে যে নিচের কে নোবেল লরেট না, কে নোবেল লরেট, এভাবে আসতে পারে। তো উপরের তো এগুলো তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসলে পরীক্ষা আসার কথা। বিশেষ করে আপনার এই যে এখান থেকে নিচের কয়েকটা, হ্যাঁ, এগুলো থেকে সাধারণত আসে। তো এর বাইরে এখানে তো নাম কয়টা, মানে 5-7টা নাম। এর বাইরে নোবেল পেয়েছে, এগুলোর ক্ষেত্রে কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে এবং কিছু আনকমন নাম থেকে আসে। জন গলদি, আপনি যদি স্যামুয়েল ব্যাকেট, টনি ম্যারিসন, হ্যারল্ড পিন্টারের দেখেন নোবেল পুরস্কার পেয়েছে বার্থডে পার্টির জন্য। এটাই কিন্তু আবার 41তম বিসিএসে আসছিল এবং কমনও পড়েছিল। আমি নিজেও কমন পেয়েছিলাম এটা, কারণ ওটা জাজ করে পড়েছি। ইম্পর্টেন্ট একটাই যদি পড়া হয়, এটা এমন হয় ওখানে অ্যাড করি নাই, কিন্তু এখানে আছে। ওয়েল সোয়েনকা, ওরহান পামুক, পার্লেস বাগ, এগুলো ইম্পর্টেন্ট নাম। যা পল সারতে, এনে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু সেটা ছেড়ে দিয়েছিলেন, ডিক্লাইন করেছিলেন। ইম্পর্টেন্ট একটা তথ্য। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, ব্যতিক্রম তথ্য মানে এটা ইম্পর্টেন্ট। ওকে। আদার প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, খেয়াল করে দেখেন যে এখান থেকে 12টা সেগমেন্ট মূলত এখানে যে দেওয়া আছে। আপনারা যদি খেয়াল করেন এই 12টা সেগমেন্ট, তার মধ্যে এলিজিটাতে হচ্ছে যদি খেয়াল করে দেখেন যে এলিজিটা কিন্তু ওইভাবে আলাদা পড়া না, আগের পড়াটাই খালি আলাদা করে দিয়েছে। তার মানে উপরে এখানে 10টা আছে, 11টা বাদ দেন, 12, মানে 11টা টপিকই হচ্ছে এখানে। মানে মেইন টপিক 11টাই হচ্ছে, মানে হেডলাইন যদি আমরা ধরি। আর এখানে আমি 13 নম্বরে বলেছি যে প্রিভিয়াসলি যেগুলো আসছে আর কি বিসিএস কোশ্চেন, সেগুলো আমি আলাদা করে দিয়েছি, যাতে আপনাকে ইংলিশ লিটারেচারটা এমনভাবে বললাম তো, টোটাল আগে 2 দিন পরিশ্রম করে টোটাল 12 ঘন্টা এই সাজেশনের পিছনে, শর্ট সাজেশনের জন্য করার জন্য আসলে এত কিছু দরকার ছিল না। আমার সাজেশনটা শুধু করাই ছিল, আগেও এই সাজেশনটা দিয়েছিলাম, করাই ছিল। মানে আমার সর্বোচ্চ এটা 1-1.5 ঘন্টার কাজ ছিল সাজেশনটা রেডি করার জন্য, প্রসিড করার জন্য। জাস্ট এটা আপনাদের জন্য করেছি। এখান থেকে প্রিভিয়াসলি যা, মানে এরপরে যা যা আছে সবগুলো প্রশ্ন, হ্যাঁ, যেমন এইটা আমি আনসার সহ দিয়েছি, আপনারা এগুলো পড়ে নেবেন। জাস্ট এগুলোর মধ্যে থেকে আমি যা দেখাবো আপনাদের, দেখেন কে নোবেল লরেট না, প্রশ্ন এসেছে এভাবে। ফাইন্ড দ্য ওড ম্যান আউট, এইটা ঠিক আছে। অল আর মেন এক্সেপ্ট জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টটা হচ্ছে মহিলা, নাম শুনে মনে হতে পারে কি ছেলে, কিন্তু তিনি একজন মহিলা। তাহলে এর তো নতুন একটা তথ্য জেনে গেলেন, যেটা মেইন কোর্সের ওখানকার চেয়ে ব্যতিক্রম হয়েছে, এখানে থাকলে বাদ বাকি সবাই ছেলে। ওড ম্যান আউট এটা। ফাইন্ড দ্য ওড ম্যান আউট, এটা কি হতো, অ্যাজ আই লে ডাউন ডাইংটা লেখা উইলিয়াম ফকনারের, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সবই লেখা টনি মরিসনের। তার মানে এই টনি মরিসনের লেখা সম্পর্কে আপনি এখান থেকে জেনে গেলেন, ব্যাখ্যা থেকে। যদিও আমি আরএসআই প্রোগ্রামের মধ্যে এগুলো খুব ভালো করে পড়িয়ে দিয়েছি, তাই না, প্রিভিয়াস সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে। প্রিভিয়াস সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে যদি কেউ পড়ে, মানে আরএসআই কোর্সটা যদি কেউ কমপ্লিট করে, সেও মিনিমাম 8-9 পাবে। মিনিমাম 15-এর মধ্যে 50% তো পাবেই, বেশিও পাবে। ওকে, জাস্ট বিগত সালের প্রশ্নগুলো যদি পড়ে সেটার ক্ষেত্রে। তাহলে এটা আসছে। তারপরে দেখেন কে নোবেলিস্ট না, এই ধরনের একটা প্রশ্ন আসছে। আমি দেখেন এই জিনিসগুলো কিন্তু ভিতরে আলোচনা করেছি। ডব্লিউ বি ইয়েটস, যেটা তিনি তো নাটক লিখেছেন, বাদ বাকিগুলো নোবেলিস্ট। মানে একটা আইডেন্টিফাই করতে পারলেই হবে, এমন না যে সবগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপরে এই প্রশ্নটা আসছে নিচের কোনটি পোয়েটিক ট্র্যাডিশন না, তার মানে এটা রিপিট হইতে পারে, অকাল্ট এটা না।
তো সরাসরি এটা মুখস্থ করলে হবে, সমস্যা নাই। আবার ওখান থেকে সিরাজুল ইসলাম বিসিএসে আসছিল ওই ধরনের সেম প্রশ্ন, পোয়েট ফর্ম না, টেল। ওথেলো গিফট ডেসডিমোনা হ্যান্ডকারচিফ দিয়েছিল অ্যাজ এ টোকেন অফ লাভ। সরাসরি অ্যাড করে দিয়েছে যে একটা প্রশ্ন আমি বাইরে রাখি নাই, যাতে এখান থেকে পুরোটা কভার করতে পারেন। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট, এই যে কিছুক্ষণ আগে বললাম, মানে লেকচারের মধ্যেই বলেছি এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, খেয়াল করে দেখেন। তারপরে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিংস অ্যাপার্ট, হিজ উইম্যান হোল এক্সিস্টেন্স। এটা লর্ড বাইরনের লেখা, এটা একটু পড়ে নেবেন ভালো করে। ঠিক আছে, এটা ভিতরে দেয়নি, এটা প্রশ্ন আকারে দিয়েছে। লর্ড বাইরন সম্পর্কে আলাদা করে আর কোটেশনের মধ্যে লিখি নাই এটা। ও ট্রান্সলেটেড রুবায়ত অফ ওমর খৈয়াম ইনটু ইংলিশ, এডওয়ার্ড ফিটজারাল্ড। 40তম বিসিএসে আসছিল। আবার কে আমেরিকান পোয়েট না, খেয়াল করে দেখেন যে আমেরিকান পোয়েট, আপনি তো রবার্ট ফ্রস্ট সম্পর্কে আজকে আমি পড়ে দিয়েছি আমেরিকান পোয়েটের লিস্টের মধ্যে, আর এই দুজনের নাম কিন্তু লিস্টে নাই। তাহলে অ্যান্সার কেমনে করবেন? ডাব্লিউ বি ইয়ার্স তো আপনি ডেফিনেটলি আইরিশ জানেন, সুতরাং এত কনফিউশনের কিছু নাই। আর এই দুইটা না জানলে আপনি জানেন যে ডাব্লিউ বি ইয়ার্স তো আমেরিকান না, তো অ্যান্সার দাগাইতে পারবেন। তো কোনটা রোমান্টিক পোয়েট না? তো রোমান্টিক পোয়েটের সিরিয়ালে তিনটা নাম আমরা পড়েছি, পিবি শেলি, এসটি কলিন্স, পিবি শেলি, জন কিটস। সিরিয়ালি বুঝতে পারবো টিএস এলিয়ট মডার্ন পিরিয়ডের মানুষ। আবার এটা আসছে নিজেকে মডার্ন পিরিয়ডের মানুষ না, তো জন কিটস তো আমরা কার মধ্যে পড়েছি? রোমান্টিকের মধ্যে পড়েছি। তো দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু কত এসেছে, খেয়াল করে দেখেন। তা কোন নোভেলটা ইংলিশ রাইটার লেখেন নাই? ইংলিশ রাইটার লেখেন নাই মানে কি? মানে ব্রিটিশ যারা, তারা লেখে নাই। হ্যাঁ, ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ আমরা জানি এগুলা, এই যে এ প্যাসেজ টু ইন্ডিয়া, তারপরে হচ্ছে সন্স এন্ড লাভার্স, তারপর প্রাইজ এন্ড প্রেজুডিস, এরা সব ইংলিশ রাইটার। ব্রিটিশ হোক আমেরিকা, ইংলিশ রাইটার আমরা বলতে পারি। ইংলিশ বলতে ব্রিটিশদের বোঝানো হয়েছে এখানে। তাহলে অন 100 ইয়ার্স অফ সলিটিউড, যে মার্কুইজ। তবে মার্কুইজ যেটা আছে তিনি হচ্ছে আহ, দেখা যাচ্ছে যে নর্থ আমেরিকান মানুষ, তাই না? তাহলে এটা এখান থেকে আপনি আনসার করতে পারেন। ভিক্টোরিয়ান পোয়েট নয় কোনটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক যুগের মানুষ, আর বাদ বাকি সব ভিক্টোরিয়ান। একটা আলাদা করতে পারলে এনাফ। দেখেন তাহলে এই প্রশ্ন দিয়ে মোটামুটি এটা শেষ। সব প্রশ্ন কিন্তু চলে আসছে, একদম দশম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত সমস্ত প্রশ্ন চলে আসছে, এবং তার আলোকে তো আপনারা পড়লেনও। এই, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, যেটা পিডিএফ এ, যে বিসিএস প্রিলি মেইন কোর্সের যে ফ্রি ক্লাস দেওয়া আছে, সেই ফ্রি ক্লাসের কিন্তু লিঙ্ক এখানে, মানে এটা পোস্টের মাধ্যমে দেওয়া আছে, এর মধ্যে ঢুকলে কিন্তু অনেকগুলো মেইন কোর্সের ফ্রি ক্লাস পাবেন। আর এই যে কিছুক্ষণ আগে আরএস এর কথা বললাম, বিগত সালের প্রশ্নগুলো আসলে কিভাবে পড়বেন সেটা পড়ার জন্য এই যে ইউটিউবের প্লেলিস্ট দেওয়া আছে, এখানে হয়তো বা দশম থেকে শুরু করে সমস্ত বিসিএস এর প্রশ্ন দেখতে পাবেন, কিন্তু পুরোটাই কিন্তু ফ্রি দেওয়া নাই। দেখা যাবে যে হয়তো প্রথম 3-4টা ক্লাস হয়তো ফুল দেওয়া আছে, আর এগুলো কিন্তু খন্ড খন্ড করে দেওয়া আছে আপলোড। অনেকে ওটা দেখে কনফিউজ হয়ে যায় যে হয়তো পুরোটা ফ্রি করে দেয়। এটা একটা কোর্স সিস্টেমই আছে। আর 4S কোর্স তো চলতেছে। আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য 4K এমসিকিউ সলভ প্রোগ্রাম আছে। এখানে মূলত মানে প্রিভিয়াস সালের প্রশ্ন না, কিন্তু এটা প্রত্যেকটা টপিক বেসড ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এমসিকিউ আকারে সলভ করা হয়েছে। তো এখানেও কিছু ক্লাস দেওয়া আছে, যারা এখন তো ফ্রি টাইম আপনারা অনেক পাচ্ছেন, মোটামুটি সময় আছে সামনে পরীক্ষা, তাহলে এই জায়গাগুলো থেকে যে ফ্রি ক্লাসগুলো আছে আমি যেগুলো প্রোভাইড করেছি, অন্ততপক্ষে এই ফ্রি ক্লাসগুলো শেষ করেন। ঠিক আছে সবগুলো? ওকে, তাহলে এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা খুব শর্টলি একটু বলে ফেলবেন। আর মোটামুটি অনেক সময় হয়েছে, আমার এখন ডাইনিং ক্লোজ করে দিবে, ট্রেনিং এর 9টায় ক্লোজ হয়, আমাকে দ্রুত যেতে হবে। যদি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারবেন, আর যদি ইমিডিয়েটলি এখন কোনো প্রশ্ন আমার হয় একটা তাহলে বিষয় জিজ্ঞেস জানার করতে ছিল। পারেন, বা যদি বলেন। হ্যাঁ, ওই যে আমি হচ্ছে মূল কোর্সটা শেষ করছি, কিন্তু এখন আরএসআই প্রোগ্রামটা করতেছি, এবং আমি লাইভ এমসিকিউতে পরীক্ষা হুম দিচ্ছি। হুম আপনাকে নক দিছিলাম যে আমি ওখানে 130 থেকে হুম 40টা প্রশ্ন আমার জানা প্রশ্ন থাকে, যে এগুলো আমি কখনো কখনো হুম আপনার মেইন কোর্সে পড়ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এর মধ্যে আমি 125 থেকে 30টার মতো দাগাইতে পারি, বাকি গুলা হয়তো কনফিউশনের জন্য দাগাইতে পারি না, এবং এর মধ্যে থেকে 10টা 12টার মতো ভুল হচ্ছে, এবং 110 থাকতেছে নাম্বার। এখন এই নাম্বারটা আমি কিভাবে বাড়ানোর চেষ্টা বাড়বে, করতে পারি, বা আমার এখন কি করা এটা উচিত? এটা 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 যে হ্যাঁ, এটা ডে বাই ডে বাড়বে। আপনি যেটাতে আছেন রাইট ট্র্যাকেই আছেন, 110 খুব ভালো নাম্বার। মানে যেহেতু ফার্স্ট বার এটা পড়াশোনা শেষ করে আবার আরএসআই আছে, আরএসআই এর যেহেতু শেষ করেন নাই, আরএসআই তো শেষ হয়নি এখন পর্যন্ত, তাই না? না না, আরএসআই গুলা করতেছে, এখন এগুলো শেষ হয়নি এখন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কোন বিসিএস এ আছেন এখন? তো আমি মাত্র হচ্ছে 15 বিসিএস শেষ হয়েছে।
ওই তো একদম খুব কম। আপনি এটা শেষ করেন, দেখবেন যে অটোমেটিক্যালি নাম্বার বেড়ে গেছে। খালি জাস্ট শেষ করে দেখেন। এর নাম্বার অটোমেটিক্যালি 120 আপ হয়ে যাবে। মানে কোনো আচ্ছা ভাই, কনফিউশন আর ছাড়াই ভাই ওই 20 যে আপ আপনি মানে নাম্বার আহ, পেয়ে যাবেন। আর আমি কোশ্চেন গুলো সলভ করতেছি লাইভ এমসিকিউ থেকে, যেখানে কোশ্চেন ব্যাংক আছে, কিন্তু আমি আসলে হুম, বুঝতেছি হুম। না যে, কারণ আমি যে 60টা প্রশ্ন আমি পারি না, ওইগুলো আমি কখনো দেখিনি হয়তো। আমি বাংলাদেশ বিষয়গুলোতে একটু কম না, নাম্বার পাচ্ছি ওখানে ওগুলোতে আর কি, হ্যাঁ, খুবই কম পাচ্ছি, ওগুলো নিয়ে কারণ আসলে আমি ওই যে কনফিউজড হইেন এই না। আপনি দেখেন যে আমার মেইন কোর্স এবং আরএসআই থেকে যা পড়েছেন, এগুলো থেকে আপনি পারেন কিনা, এগুলো থেকে আসলে ভুল হয় কিনা, জাস্ট এটা দেখেন। আর এর বাইরে তো ওখানে লাখ লাখ প্রশ্ন আছে, আপনি লাখ লাখ প্রশ্ন তো আপনার পারা সম্ভব না, প্রয়োজনও নাই সেটা। হ্যাঁ ভাইয়া, জাস্ট ওই যে আপনি ওখানে এই একটা দুইটা বাটন আছে মানে মেইন যেখান কোর্স থেকে। আর আরএসআই। ওটাই আরকি বলছি যে মানে ওগুলো না পারলে ওরিড হওয়ার দরকার নাই। আপনি মেইন কোর্স এবং আরএসআই প্রোগ্রামে যা পড়িয়েছি এখান থেকে যে তথ্যগুলো আসে এগুলো যদি না পারেন জাস্ট ওগুলো একটু ওগুলোর ব্যাপারে অরিড হন বা ওগুলোর ব্যাপারে পড়েন। এর বাইরে অতিরিক্ত তথ্য যেগুলো আছে বা যেগুলো পড়েন নাই কখনো দেখেন নাই এগুলো ইনপুট না দিলেও চলবে। আপনি এগুলো ছাড়াই ফ্রিলি ভালোভাবে পাস করে যাবেন এবং বছরের পর বছর পাস করবেন। সমস্যা নেই। আচ্ছা ভাই, আর একটা জিনিস, যে যে 10-12টা করে ভুল হচ্ছে, এইগুলো কিন্তু আমি ইচ্ছা করে ভুল করতেছি না, এমনিতে আমি কনফিডেন্টলি দাগানোর পরে ভুল হচ্ছে। তো এইগুলো না, কমানোর ওটা হবে, উপায় কি, ওটা মানে কি হবে। করা যায়? না, এগুলো হবেই। এটা স্বাভাবিক নিতে হবে। এটা কমবে না। এটা আমারও এরকম ভুল হইছে। কিন্তু আমার দাগানোর পরিমাণটা বাড়াইতে হবে। ধরেন আমি যে বিসিএস এ ১০০ পেয়েছি, ওই বিসিএস এ আমি ১৭০ টা দাগাইছি। তার মানে কি আমার ভুল হইছে না এতগুলা? হুম হুম ভুল কিন্তু হুম। আমার হবেই। মানে কিছু হচ্ছে যে আমার জানার মধ্যে ভুল হবে ডেফিনিটলি। কিছু আছে যে আমি হয়তোবা আন্দাজ করে দাগাইছি, সেখানেও কিছু ভুল হবে। তো আপনার ভুল হবে। আপনাকে ধরে নিতে হবে যে আপনি ১০-১২ নাম্বার আপনার এমনি যাবে। মানে এগুলো ভুল হবে। হ্যাঁ, তাহলে সেইভাবে আপনাকে গ্রাজুয়ালি ধীরে, ধীরে পড়ার মাধ্যমে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে নাম্বারটা আগাইতে হবে। মানে দাগানোর পরিমাণটা বাড়াইতে হবে। এমন না যে আপনি আহামরি মানে আন্দাজে দাগানোর পরিমাণ বাড়াবেন, এরকমও না। ধীরে, ধীরে দাগানোর পরিমাণটা বাড়বে। ঠিক আছে? আপনি আরএসআই টা কমপ্লিট করে ফেলেন। দেখবেন যে আপনার আজকের অবস্থান আরএসআই কমপ্লিট করার পরের অবস্থানটা অনেক ডিফারেন্ট। আপনি তখন নিজেই কনফিডেন্ট হবেন যে আপনি প্রিলি টিকবেন আরএসআই কমপ্লিট করার পরে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে আর নতুন প্রশ্ন নিলাম না। কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে কইরেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। অ্যাজ আমি কজটা বললাম, আমার ডাইনিংটা অফ হয়ে যাবে। হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।